আমন্ত্রণ নিটোল টাটা ৩ গতে। শুরুতেই আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি নিয়ে। সবসময় আমরা একটি কথা শুনি যে বাংলাদেশের মানুষ মোটা দাগে দুটি রাজনৈতিক শিবিরে বিভক্ত। এই বিভক্তি দিন দিন বাড়ছে এবং এই দুই শিবিরের মাঝখানের যারা আছেন বা ছিলেন তারাও কোনো না কোনো পক্ষে চলে যাচ্ছেন বা তাদেরকে কোনো না কোনো পক্ষে ঠেলে দেওয়া হচ্ছে। এরকম রাজনৈতিক বিভক্তি গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, সুস্থ রাজনীতির জন্য কতটা সুখকর বা কতটা বেদনাদায়ক, সেই বিশ্লেষণগুলো শুনবো আমরা আজকে দুজন অতিথির কাছ থেকে। তারা হলেন নিউ এজ সম্পাদক জনাব নুরুল কবির এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান। এছাড়াও শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে এসব বিষয়ে প্রশ্ন করবেন। জনাব নুরুল কবির, আপনি একটি কথা সবসময় বলে থাকেন যে বাংলাদেশের সোসাইটি প্যাথোলজিক্যালি ডিভাইডেড, মানে রাজনৈতিক দিক থেকে এত বেশি বিভক্ত সমাজ, এবং সেই সমাজে এই বিভক্তিটা দিন দিন বাড়ছে। যেমনটা শুরুতে বলছিলাম, এর মাঝখানে যেন কেউ নেই, থাকতে নেই, কেউ থাকলে তাকে এদিকে বা সেদিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই কারণে রাজনীতি নিরপেক্ষ লোকজনের সংখ্যা কমে যাচ্ছে বা তারা পিছিয়ে যাচ্ছেন। এই বাস্তবতায় আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? ধন্যবাদ। দেখুন, একটা রাজনৈতিক দল গড়ে ওঠে কতগুলি রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে। তার রাজনৈতিক কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, এগুলি একটা রাজনৈতিক দলকে এগুলির মধ্যেকার ভিন্নতে আর একটা রাজনৈতিক দল থেকে পৃথক করবার কথা। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, কিন্তু আপনি ঠিক অর্থেই বলেছেন, এখন অবস্থাটা এমন এসে দাঁড়িয়েছে, যেমন ধরুন যদি বলেন যে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিংবা ধরুন বামপন্থী রাজনৈতিক দল, এরকম নামে নামে কিন্তু অনেক দল আছে। এসে শেষ পর্যন্ত বিশেষত সংকটের সময় দেখা যায় যে যারা বামপন্থী রাজনৈতিক দল তারাও দেখা যায় হয় আওয়ামী লীগপন্থী বামপন্থী অথবা বিএনপিপন্থী বামপন্থী। এই যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও দেখা যায় হয় আওয়ামী লীগপন্থী মৌলানা সাহেবরা আর বিএনপিপন্থী মৌলানা সাহেবরা। তার মানে সোসাইটি এটা কালমিনেট করে যাচ্ছে দুটো শিবিরে। যদি অনেক বিভক্তি থাকতো সেটা গণতান্ত্রিক বিকাশের জন্যে, চিন্তার প্লুরালিজমের জন্য ভালোই হতো। আপনার আমার আপত্তি সম্ভবত একটা দ্বিদলীয় বিভক্তিতে সমাজ পড়ে আছে। তৃতীয় চতুর্থ চিন্তাগুলো সমাজের মধ্যে দানা বাঁধতে পারছে না। এটা অত্যন্ত মারাত্মক। এর জন্য প্রধানত দায়ী এই দেশের বুদ্ধিজীবী বলে কথিত যে একটা, অনেকে এটা সিভিল সোসাইটি বলে, আমি ইভিল সোসাইটি বলি। কারণ হচ্ছে যে সিভিল সোসাইটি মানেই আপনার অ্যান্টি এস্টাবলিশমেন্ট হতে হয়, পাওয়ারের ব্যাপারে ক্রিটিক করতে হয়। কিন্তু এখানে বুদ্ধিজীবীরাও আপনি লক্ষ্য করবেন এই দল কিংবা সেই দলের সঙ্গে জড়িয়ে থাকে নানানভাবে। দুটো কারণে জড়িয়ে থাকে। একটা হচ্ছে দলান্ধ, দলের প্রতি একটা অন্ধ আনুগত্য থাকে, আর একটা হচ্ছে স্বার্থান্ধতা। এগুলির সঙ্গে থাকলে, এই দুইটা যদি পাওয়ার পার্টি, এই পাওয়ারের সঙ্গে থাকলে কিছু সামাজিক স্টেটাস, কিছু সুযোগ সুবিধা, কিছু ভ্রমণ, কিছু উপাধি, কিছু পুরস্কার, এগুলি পাওয়া যায়। তো এগুলোর বাইরে যদি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ যারা, তখন তাদেরকে যে ক্রিটিক করবার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বিকশিত হতে দেওয়ার কথা। কিন্তু এর মধ্যে অনেকে আছেন তাও হতে পারে না। তারপর কতগুলো প্রতিবন্ধকতা আছে, কাজটা আসলে কঠিন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন এই মুহূর্তে যারাই সরকারে থাকে তারাই তো ক্ষমতাবান। যে যখন সরকারে থাকে রাষ্ট্রযন্ত্র তার কাছে থাকে, সুতরাং তার ক্ষমতা বেশি। আপনি দেখবেন প্রায় আধা ডজন মন্ত্রী এবং অমন্ত্রী আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কেবলমাত্র বোধহয় খিস্তি খেউর করার জন্যে, অশ্লীল ভাষায়। এই ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষাকে এই অপব্যবহার করার জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাদের প্রধান কাজ হচ্ছে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া, অশ্রাব্য, অশ্লীল, খিস্তি খেউর। বিএ পাস থেকে পিএইচডি পর্যন্ত এই লোকগুলি গালাগাল দেয়। গালাগালের ধরন কি? যদি সরকারকে ক্রিটিক করে তাহলে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ঐতিহাসিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, তার একটা অ্যাডভান্টেজ আছে। আর বাকি সবাই রাজাকার। আপনি উদাহরণ দিই যদি আপনাকে, তাদেরকে ক্রিটিক করলেই রাজাকার হয়ে যায়। আপনি আমি তো নস্যি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডেপুটি কমান্ডার ইন চিফ একে খন্দকার, চিফ মারা গেছে, ডেপুটি কমান্ডার তাকে রাজাকার বলছে, যে যুদ্ধ পরিচালনা করেছে। কিংবা কাদের সিদ্দিকী, তারও রাজাকার বলছে। কাদের সিদ্দিকী কোথাও না গিয়ে দেশের মধ্যে বিরাট বাহিনীকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে, এবং আওয়ামী লীগের সরকার তাকে বীর উত্তম খেতাব দিয়েছে, তাকেও রাজাকার বলে। বিকজ এইরকম একটা অবস্থায় এই গালি খেয়ে খেয়ে নিজের অন্যায়কে প্রতিবাদ করেও নিজের অস্তিত্ব
একটু রক্ষা করা কঠিন। অনেক সময় কেউ কেউ ভয়, যখন এত বড় পার্টি এত ক্ষমতা নিয়ে যখন রাজাকার বলা শুরু করে, তখন ও গা বাঁচাবার জন্য দেখবেন তার প্রতিদ্বন্দ্বীর সাথে কোনো না কোনোভাবে নিজেকে যুক্ত রাখে, যে বিপদে পড়লে যাতে এরা রক্ষা করতে পারে, আশ্রয় নেওয়া যায়। তাহলে এটা বাধ্য করে এইটা কিন্তু খুব কর্তৃত্ববাদী দর্শন। যেমন হিটলার পলিসি ছিল, কাউকে যদি মারতে চাও আগে বদনাম দাও, কল হিম এ ডগ বিফোর ইউ কিল হিম। কারণ আগে বদনাম দিয়ে তার সম্পর্কে একটা বাজে ধারণা সমাজে প্রতিষ্ঠিত করার পর তাকে যদি ক্রসফায়ারও দেয় তো বলবে এটা খারাপ লোক ছিল, এরকম ন্যায্যতা তৈরি করে। ফলে এর একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়। এই ভয়ের সংস্কৃতির কারণেও আসলে দুটো বড় দলের দিকে কেউ এই পক্ষ কিংবা ওই পক্ষ, কেউ ক্রসফায়ারের ভয়, কেউ আগুন বোমার ভয়ে এদিক ওদিক থাকে। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যারা রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সত্যিকার অর্থে আপনার প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে এই দুটো জিনিসকে উপেক্ষা করেই সত্য কথাটা বলতে হবে। এবং এই সংখ্যা যত কমতে থাকবে, সমাজ তত বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে, রাষ্ট্র তত বেশি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। ফলে গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে এই অবস্থা বিপরীতধর্মী। এই জায়গাটা পাল্টাতে হবে। পাল্টাতে গেলে এই যে তরুণ তরুণীরা সামনে আছে, তাদেরকে আসলে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস, সততা এবং শক্তি অর্জন করতে হবে। জি, মিজানুর রহমান খান তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন বড় দুটি দলের চরিত্র। বিশেষ করে যারা ক্ষমতাসীন যখন যারাই থাকেন তাদের ক্ষেত্রে এটার প্রকাশটা একটু বেশি হয়, আর যারা বিপক্ষে থাকেন ক্ষমতার বাইরে, তাদের যেহেতু অনেক রকমের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, তারা হয়তো এতটা অনাচারের সুযোগ পান না। তারা আবার যখন ক্ষমতায় ছিলেন তারা হয়তো তাই করেছেন। আপনি কদিন আগে একটি লেখা লিখেছেন রাজনীতি কম, খুবই আকর্ষণীয় লেখাটি আমি পড়েছি। সেখানে একটি তথ্য আপনি ব্যবহার করেছেন যে ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা কেন্দ্রে দেখা গেছে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি রাজনীতি সচেতন। এটার তো সুফল পাবার কথা, আমরা কি সেটা পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনি রাজনীতি সচেতন বা বাংলাদেশের যে রাজনৈতিক প্রক্রিয়া কি, এটির দিকে যদি আমরা নজর না দেই, তাহলে পরে যদি এই যে বাংলাদেশে গত 20 বছর ধরে যা চলছে, এটাকে যদি আপনি একটা গণতান্ত্রিক চর্চা বা একটা রাজনৈতিক প্রক্রিয়া বলেন, তাহলে পরে কিন্তু আমরা ঠিক এটার গভীরতা বা এই যে রাজনীতি সচেতনতা, এটা আমরা বুঝতে অপারগ থাকব। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে আমাদের জনগোষ্ঠী, এই যে পিউ রিসার্চ সেন্টার যে গবেষণাটা করেছে, সেখানে আপনি দেখেন যে আপনার মিডল ইস্টের কিছু দেশ, ল্যাটিন আমেরিকার কিছু দেশ আর এশিয়া তাদের জরিপের বিষয় ছিল। এখন আপনি দেখেন এই যে পুরো মিডল ইস্টের দেশগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি রাজনীতি সচেতন জনগোষ্ঠী দেখা গেছে বাংলাদেশের তুলনায়। আপনি আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ল্যাটিন আমেরিকাতেও এটা আছে, কিন্তু আপনি এশিয়াতে এসে দেখেন যে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াকেও বাংলাদেশের যারা রেসপন্ডেন্ট ছিলেন, যারা এটায় অংশ নিয়েছেন, তাদেরকে ছাড়িয়ে গিয়েছেন। অর্থাৎ হচ্ছে যে পুরো দেশগুলোর মধ্যে দেখা গেছে যে সম্মিলিতভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রাজনীতি সচেতন দেশ। আবার কিছু কিছু ক্ষেত্রে এশিয়ায় আপনার ধরুন ইন্ডিয়ার মতো ডেমোক্রেসিতেও যেসব চলকগুলো সঙ্গে তুলনা করা যায়, যেসব এই জরিপে যেগুলো দেখা গেছে, সেখানেও দেখা গেছে যে বাংলাদেশ এগিয়ে। কিন্তু এখন যদি আপনি ডেমোক্রেটিক প্রসেস দেখেন, পলিটিক্যাল প্রসেস দেখেন, কেজরিওয়ালের বিজয় দেখেন, ওরকমের একটা নির্বাচন, আমরা এই জায়গায় থেকে, এত কাছে থেকে আমরা প্রায় একই ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে রয়েছি। আমরা কবে ওরকমের একটা জায়গা দেখব? আজকে আমরা এই 400 বছরের ঢাকা 4 মিনিটে ভাগ করার পরে দুটো অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে আমরা কিন্তু এ পর্যন্ত আসছি। আমাদের সোসাইটিতে কিন্তু এ নিয়ে খুব বেশি বিচলিত হওয়া বা আপনার এ নিয়ে কিন্তু কোনো নাগরিক আন্দোলন বলেন, ঢাকার মতো জায়গায় নির্বাচন হয় না, সেটি নিয়েও তো কথা বলতে শুনি না। সেটাই কথা যে সেই জায়গাগুলোতে কিন্তু আপনি দেখবেন যে জনগণ কিন্তু কখনো, এখানে আমাদের জনগোষ্ঠীর যে জায়গাটা, যে আত্মজিজ্ঞাসার অনেকগুলো জায়গা আমাদের রয়েছে, যে আপনি দেখবেন যে জনগণ কিন্তু রাস্তায় কখনো নামছে না বা কখনো সে কিন্তু নিজে কোনো মিটিং মিছিলে সে আসছে না নিচ থেকে বেরিয়ে এসে, যতক্ষণ না কোনো রাজনৈতিক দলের ব্যানারে বা কোনো না কোনোভাবে তাদেরকে কেউ ইনভাইট করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যে তৃতীয় শক্তির কথা বলা হয়, আপনি দেখবেন যে যত বেশি সততার কথা বলে, নীতি নৈতিকতার কথা বলবে, আপনি তুলনামূলকভাবে ওখানে লোকজনের ভিড় কম দেখতে পাবেন। বা আপনি যদি মিডিয়ার ডিসপ্লেতেও দেখবেন যে ওই স্পেসগুলো যত কিছুই বলা হোক না কেন, আপনি দেখবেন যে মিডিয়ায় যারা এই দুই দলের বাইরে এসে কথা বলার চেষ্টা করছে, নিজেদের ভয়েস রেইজ করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু মিডিয়া স্পেস দিচ্ছে না।
সহজে তারা কিন্তু দিচ্ছে না, কারণ তারা এটাকে এক ধরনের অপচয় মনে করে। এবং আমাদের জনগোষ্ঠীও আপনি দেখবেন তারা প্রতি জনসমর্থন কম, সেই জন্য না, এখানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এইখানেই হচ্ছে কথা যে আমাদের সমাজের যে চরিত্রটা, এইটা কি একান্তভাবেই কি একটা গোত্রতান্ত্রিক, আমাদের কি একটা ক্ল্যান ডেমোক্রেসির একটা ক্ল্যান সোসাইটি যেভাবে আসে, যে একটা ট্রাইবাল একটা ফর্ম আছে কি না আমাদের সোসাইটিতে, বা কতটা মাত্রায় আছে, থাকলে সেটা রিমেডি কি, এবং আমাদের জনগণ কি ধরনের বিহেভ করে, সেই জিনিসগুলো দেখার বিষয় রয়েছে। দেখেন 111-এ একটা কথা খুব বড় আকারে কথা প্রচলিত হয়েছিল, বিরাজনীতিকীকরণ। তো এখন এই ডিপলিটিসাইজেশন আপনি যদি দেখেন, এই দুই দল, আপনি বিএনপির রাজনৈতিক দল, তার 30% বা প্লাস তার জনসমর্থন রয়েছে, কিন্তু আপনি যদি গত 6 বছরে তার ক্রেডেনশিয়াল যদি দেখেন, জনমত গঠনের জন্য যদি তার আপনি সাংগঠনিক তৎপরতা বা অন্য কিছু দেখেন, আপনি দেখবেন কিন্তু এখানে আপনার জনগণকে সম্পৃক্ত করার জন্য যে যে মেথড সে অবলম্বন করে, আপনি দেখবেন যে সে একটা নিজের সেক্রেটারি জেনারেলি দিতে পারেনি। আপনি দেখবেন যে সে এরকমের 40-50টা জেলায় সে গত 10 বা 15 বছরে সে কোনো ইলেকশন করতে পারছে না। আপনি একইভাবে আবার আপনি আওয়ামী লীগকে দেখবেন যে তাদের কিন্তু অভ্যন্তরীণ গণতন্ত্র, আজকের যে আপনি সংকটের কথাটা দেখছেন, এটা কিন্তু যদি আপনি সংক্ষেপে বলেন, তাহলে এই দুই দল যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করতে অপারগ থাকে, তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে না, তারা যে গণতন্ত্র মানুষকে একটা সমাজ বা রাজনৈতিক প্রক্রিয়া বিকাশ করার ক্ষেত্রে তারা যে ন্যূনতম বা একেবারেই শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে, সেটার সমষ্টি কিন্তু আজকের সংকট। কিন্তু আমি কিন্তু এটা কি, আমরা যেমন এখন আমরা রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনি যদি দেখবেন এই দুই দলই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো কখনো তারা কিন্তু একটা পদ্ধতিগত বিরাজনীতিকীকরণের মধ্যে সমাজকে রেখে দিচ্ছে, এবং জনসাধারণকে তারা কিন্তু একটা নির্বাচন উপহার দিচ্ছে, এবং জনসাধারণ গিয়ে যেটা হয়, যেমন বর্তমান শাসক দল আশঙ্কা করছে যে কোনো ফর্মে হোক মানুষকে একটা ভোট দেওয়ার সুযোগ পেলেই তারা তাকে হারিয়ে দেবে, এবং সেই কারণে তারা এখন পলিটিক্যাল অর্ডার কি অস্বীকার করছে। জি, আমরা আসবো আবার আপনাদের কাছে ফিরে। প্রশ্ন কে করবেন? জি, অনেক মাইক্রোফোন। স্যার, আমি হচ্ছে কিরণ শেখ, সাংবাদিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে দেশের 16 কোটি জনগণ আওয়ামী লীগের পাশে, অপরদিকে হচ্ছে বিরোধী দলের নেত্রী বলছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বলছেন দেশের 16 কোটি মানুষ আমার পিছনে। আসলে প্রকৃত পক্ষ কি, নাকি হচ্ছে তৃতীয় কোনো শক্তির পক্ষে দেশের জনগণ? বর্তমান চলমান যে সংকট, সেই সংকটের উত্তরণটা কি আসলে তৃতীয় কোনো শক্তি? ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নেই। জি জি, পেছনে দেন। আমি মাহবুবুর রহমান, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই দুটি দলের বাইরে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতো কোনো দল, যেটাকে আম আদমি পার্টি নামে ভারতে পরিচিত, এ ধরনের কোনো রাজনৈতিক শক্তি কি বাংলাদেশে আসতে পারে? আপনারা কি মনে করেন? বা সম্ভাবনা আছে কিনা কবির ভাই? কারণ দু দলের বা দুপক্ষ নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু তাদের বিকল্প কোনো রাজনৈতিক শক্তির উত্থান কিন্তু আমরা এখনো দেখি নাই, বা সম্ভাবনা কি আছে? ধরুন, প্রথমে তাহলে রাজনৈতিক দল গঠিত হবার এবং বিকশিত হওয়ার পেছনে এই আপনার দর্শনটা আমাদের চালাপ করা দরকার। রাজনৈতিক দল মানে কি? একটা চিন্তাকে আবর্তন করে কিন্তু কিছু, এটা কিন্তু একটা লোক আরেকটা লোকের সঙ্গে বেঁধে সংঘবদ্ধ হয় না, অর্থাৎ নির্দিষ্ট চিন্তা, আইডিয়াকে কেন্দ্র করে কতগুলি মানুষ কম্প্যাটিবিলিটির ভিত্তিতে কিন্তু ঐক্যবদ্ধ হয়। তাহলে সে উল্টোভাবে যদি আমরা দেখি, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের আমরা যত সমালোচনাই করি না কেন, এবং সেই সমালোচনা যত ন্যায্যই হোক না কেন, সমাজের ডমিনেন্ট চিন্তা এখনো পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির। যদি সেটা না থাকতো তাহলে এগুলোর পাশে মানুষ থাকতো না। তাহলে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ এবং বিএনপির যে চিন্তা এবং চিন্তা পদ্ধতি, তাদের যে যত ভেগ ফর্মে যে দর্শনের কথা বলে, তার চেয়ে পাওয়ারফুল, আরও বেশি গ্রহণযোগ্য, চ্যালেঞ্জ করে নতুন চিন্তা নিয়ে মানুষ সমাজে আবির্ভূত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এরাই ডমিনেন্ট পলিটিক্যাল পার্টি হিসেবে থাকবে। কারণ তাদের আইডিয়াই ডমিনেন্ট আইডিয়া, এই কারণে তৈরি হচ্ছে না, এক বা তার চেয়ে ভালো অপশন নিয়ে আসতে পারছে না সেখানে। অর্থাৎ এই চিন্তাকে এবং এই চিন্তার কথা বলে যে প্র্যাকটিসটা করে, তাকে
পরাজিত করার মতন উন্নততর উদাহরণ নিয়ে আসতে না পারলে, যেমন সমাজে যেই সমস্ত পার্টি আরও আছে যারা এই পক্ষে বা সেই পক্ষে চলে যায়, তারা এদেরকে সমালোচনা করে বটে, তাদের পার্টিগুলো কিন্তু কোনো গণতান্ত্রিক চর্চা নাই, তারাও কিন্তু পকেট কমিটি বের করে কমিটি বানায়, এটা বাস্তব। ফলে মানুষ দেখে তাহলে ওইটার থেকে এইটা খারাপ কি, তো ওইটাদের শক্তি বেশি, শক্তির পক্ষেও এক সমবেত হওয়ার একটা অন্তর্গত প্রণোদনা মানুষের মধ্যে থাকে। কেজরিওয়ালের পার্টির মতন হবে কি না সেটার প্রসঙ্গে যাওয়ার আমি ছোট্ট একটা জায়গায় আমি একটু মিজান সাহেবের সঙ্গে ছোট্ট দ্বিমত করতে চাই। উনি বলেছেন হয়তো যে ভারতের মতন একই অবস্থার মধ্যতিতে আমরা বড় হয়েছি। আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। ভারত স্বাধীন হবার পর যখন কংগ্রেস শাসনভার গ্রহণ করে নেহরুর নেতৃত্বে, তখন তো মুসলিম লীগ চলে গেল পাকিস্তানে। ভারতে কিন্তু কংগ্রেসকে প্রতিযোগিতা করতে পারে এরকম কোনো প্রভাবশালী রাজনৈতিক দল তখন ছিল না। তখন আমরা দেখলাম যে কংগ্রেসের নেতারা, বিশেষত নেহরু প্রাইম মিনিস্টার, নিজ দলের থেকে কিছু লোককে তারা বললেন যে তোমরা অপোজিশন করো। পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে যদি একটা ইফেক্টিভ অপোজিশন পার্টি না থাকে তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকশিত হতে পারে না। এবং সেই কংগ্রেস থেকে ভেঙে এক দলকে তৈরি করা হয়েছিল গভর্নমেন্টকে ক্রিটিক করার জন্য, যে গভর্নমেন্ট সঠিক লাইনে থাকে। এটা হলো ইতিহাস। বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি প্লুরালিজমের কথা বলে আর বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে বাংলাদেশের কিন্তু আমরা দেখেছি যে বহুদল থাকার পরে সবগুলিকে বরং একত্রিত করা হয়েছে। তারপরে মিলিটারি শাসনের একটার পর একটা, এইটাও ভারতে ছিল না। ফলে তারা পরমত সহিষ্ণুতার যে সংস্কৃতিটা ভারত তৈরি করতে পেরেছে, ভারত সেটা আমরা পারিনি, এটা আমরা পারিনি। সেই জায়গাটা হচ্ছে মৌলিক ঐতিহাসিক একটা প্রেক্ষাপট। এই যে এই প্রেক্ষাপটটার মধ্যে আপনার এই যে ক্ল্যান যেটা বললেন, এরকম যে গোষ্ঠীতন্ত্র বিকশিত হওয়ার শর্ত তৈরি হয়, কারণ হচ্ছে ক্ষমতা সব কেন্দ্রীভূত। তারপরে যতটুকু নৈর্বাচনিক গণতন্ত্র, এক ধরনের নৈর্বাচনিক স্বৈরতন্ত্র আসলে আমরা চর্চা করেছি, যেটার ভিত্তিতে যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে কিন্তু দেখবেন যে সমস্ত পাওয়ার একজনের হাতে কেন্দ্রীভূত। সেটা যদি আগামীকাল আপনি একটা ভালো মানুষ, আপনিও যদি তাকে এই সংবিধানের অধীনে প্রধানমন্ত্রী হন, তা আপনি একই সঙ্গে নির্বাহী বিভাগের প্রধান, একই সঙ্গে আইনসভার প্রধান, লিডার অব দি হাউস হিসেবে, এবং একই সঙ্গে আবার দলের যে ক্ষমতাসীন দলের প্রধান। এই তিনটা ক্ষমতা যদি একজনের হাতে থাকে, সেটা যিনি হোক না কেন, ফেরেস্তার হাতে থাকলো, মূলত এই তিনটা ক্ষমতা দিয়ে আর বাকি যে রাষ্ট্রের অঙ্গ বাকি থাকে তাকে অপ্রত্যক্ষভাবে প্রভাবিত করা সম্ভব। তাহলে এরকম একটা অবস্থায় আপনার কিন্তু নির্বাচিত স্বৈরতন্ত্রের বিকাশ ছাড়া অন্য কিছু ঘটবার পথ নাই। ফলে এখানে যদি সমাজ এবং রাষ্ট্রের এবং রাজনীতির যদি আমরা গণতন্ত্রায়ন চাই, তাহলে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস এটার মধ্যে অ্যাড্রেস করা দরকার। তার মধ্যে প্রধান হচ্ছে একটা অগণতান্ত্রিক সংবিধান, যেখানে আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আইনগতভাবে উৎসাহিত করে, সেটাও কিন্তু বদলাবার কথা সমাজকে। মিজান ভাই, এই প্রশ্নটাই ধরে নিয়ে আমি বলছি যে এই যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছে, যেটি আবার বড় দুটি দল একমত এই জায়গাটায়, কারণ তারা একই চর্চা করেছে, এটা ভাঙেনি। আবার বড় দুটি দলের ভেতরের গণতন্ত্রের চর্চা আপনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে তারা তাহলে কোন গণতন্ত্রের চর্চা করছে, বা সাধারণ মানুষের স্বার্থোপযোগী যে গণতন্ত্র, সেই জায়গাটায় না যাওয়ার ক্ষেত্রে বড় দুটি দল যারা সবচেয়ে বেশি প্রভাবশালী, ক্ষমতায় ছিল, আছে, হয়তো থাকবে, সে তাদের হাতে যদি আটকে থাকে, তাহলে সত্যিকার গণতন্ত্রের চর্চা আমরা কবে, কখন, কিভাবে পাবো? এখন দেখুন, এই কথাটার মানে খুব সংক্ষিপ্ত জবাব দেওয়ার সুযোগ খুবই কম। কারণ হচ্ছে কি, দেখেন, আপনি যদি দুই বড় দলকে আপনি যদি দায়ী করেন, তাহলে আপনি আবার খেয়াল করে দেখবেন যে আমাদের সমাজে গত 4 দশক ধরে এই বিষয়টা কিন্তু বারবার হাত বদল হয়েছে। আপনার কখনো আমরা 3টা টার্ম পেয়েছি, একটা হচ্ছে প্রাইম মিনিস্টার, একটা প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। আপনি খেয়াল করে দেখবেন যে এই 3টা হাতে যখনই ক্ষমতার হাত বদল হয়েছে, তাদেরকে কিন্তু সংবিধানে খুব বেশি পরিবর্তন করতে হয়নি। এর কারণটা হচ্ছে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল 72-এ, হ্যাঁ, সেটা যে 72-এ করা হয়েছিল, ওটাকেই আপনার কিছু মানে আপনার আমরা যখন 12th অ্যামেন্ডমেন্টে ফিরে আসলাম, যে বললাম যে সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছি, তখন কিন্তু শুধুমাত্র আমরা ওই রাষ্ট্রপতি জায়গাটা মুছে প্রধানমন্ত্রী লেখার পরেই আমাদের কনস্টিটিউশনটাকে আমরা ওয়েস্টমিনিস্টার মডেল বলতে পেরেছি। তো কিন্তু এই জায়গাটা আমরা বলে আসছি, কিন্তু এটা একটা দুই বড় দলকেই এই কথাটা যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া,
সমাজে কিন্তু সেটার একটা বিরাট ঘাটতি রয়েছে। সিভিল সোসাইটি এরকমের কোনো থিঙ্ক ট্যাঙ্ক দাঁড়ায়নি যারা আর্টিকেল 70 নিয়ে, আপনি দেখেন যেটা ভারতের এই তাদের কথাটা, গ্রহণযোগ্যতা কতটুকু? না আপনি দেখেন এই যারা এই কথা বলবে, না এই কথাটা গ্রহণযোগ্যতার কথাটা অন্য প্রশ্ন, কিন্তু আমাদের এইখানে এই ভয়েসটাই ওঠেনি যে এখনো আমরা কিন্তু এইভাবে বলার চেষ্টা করি যে 72-এর সংবিধান হচ্ছে একটা পবিত্র এবং সবচেয়ে বেস্ট সংবিধান। হ্যাঁ, এর কতিপয় বৈশিষ্ট্যের আলোকে এই কথার সঙ্গে আমিও একমত, কিন্তু এই যে ব্যক্তির হাতে যে সর্বময় ক্ষমতা যে দেয়া হয়েছিল, আপনি দেখবেন যে এইখানে হচ্ছে কোশ্চেনটা যে সোসাইটি থেকে কেন চ্যালেঞ্জ হচ্ছে না। এবং আমরা সিভিল সোসাইটির যে অর্গানাইজেশনগুলো, অর্থাৎ আমাদের সমাজে যে বহু সংখ্যক নানাবিধ সমিতি সংগঠন রয়েছে, এই জায়গায় আমরা ডেমোক্রেসি চর্চার জন্য আমরা যে প্লুরালিজমের কথা ভাবি সেটার কোনো একটা রিফ্লেকশন সেখানে আছে কিনা। আপনি খেয়াল করে দেখবেন আমাদের বিভিন্ন সভা সমিতি বা সংগঠন যেখানে যে অবস্থা বড় শহরগুলোতে আছে বা গ্রামে বা বড় শহরগুলোতে, আপনি দেখবেন যে একটা পদে যদি একজনের প্রেসিডেন্ট হয় তাহলে তার একটা মানে কমন একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে ওখানে মোটামুটি আমৃত্যু বা একটা কয়েক দশকের জন্য থেকে যাওয়া। এই যে জায়গাটা আমাদের সমাজে দাঁড়িয়েছে, এটা যদি আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদের সংস্কৃতির নিচের জায়গা থেকে এই কথাগুলো না বলি এবং আমরা না চেঞ্জ করি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আর্টিকেল 70 অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে রাজনীতি করি আমরা, আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া বা আমাদের যে গণতান্ত্রিক দর্শন, তার সঙ্গে কিন্তু 70 অনুচ্ছেদের বেশ চমৎকার মিল রয়েছে। আপনি দেখবেন যে 70 অনুচ্ছেদ নিয়ে মাঝে মাঝে কিছু কথা বিচ্ছিন্নভাবে হয় বটে, কিন্তু এটাকে কখনোই গণতন্ত্রের জন্য বড় বিপদ হিসেবে দেখা হয় না। আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এই যে সংকটে এখন আছি, আপনি দেখেন এই সংকট থেকে আমরা উত্তরণ কিন্তু আমাদের কোনো একটা ফর্মে ঘটবে আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী, কিন্তু আপনি দেখবেন আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে কেবলমাত্র আরেকটা সংকটে পড়ার জন্য, এবং তারও বৈশিষ্ট্য কিন্তু মোটামুটি এরকমেরই থেকে যায়। তার কারণ হচ্ছে যে আমাদের যে রিফর্মগুলো, আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা, সেগুলোকে কখনো অ্যাড্রেস করা হয় না। আপনি দেখেন নাগরিক কমিটি একটা উদ্যোগ নিয়েছে, তো তারা বছরের পর বছর সমর্থন পাচ্ছে, নির্বাচন আসলে ভোটও পাচ্ছে না। এই জায়গাটাই হচ্ছে চ্যালেঞ্জ করার বিষয়, এবং সিভিল সোসাইটির এখানে রোল রয়েছে যে আজকে যারা সিভিল সোসাইটি কেয়ারটেকার গভর্নমেন্ট বা আপনি এটার অবসানের জন্য ফর্মুলা দিচ্ছেন, আপনাকে একই সঙ্গে বলতে হবে যে কি করে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা যায়। জি, আমরা আসবো আবার ফিরে আপনাদের সবার কাছে ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ। আশা করছি বিরতির পরও আপনাদেরকে সাথে পাবো। নিটল টাটা 3 গ দেখছেন SATV-তে। আমরা কথা বলছি দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক বিভক্তি নিয়ে। আমাদের সাথে আছেন নিউ এজ সম্পাদক জনাব নুরুল কবির এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান। জি, আপনার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনায় ফিরে যাব। আমি জাবেদ, আমি একজন এক্সপোর্টার। আমার কাছে যেটা মনে হয়, যেমন একটা কথা আছে, বৃক্ষে যদি থাকে বল সব শাখাতেই সমান ফল। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের যে বৃক্ষ বলি বা রাজনীতির প্রধান বলি, সবই কিন্তু দুইটা দলই বিভক্ত। যে ওনারা যদি পরিবর্তন হয়, আমার মনে হয় যে ওনার ডালপালা সহ আমাদের দেশটা পরিবর্তন হবে এবং আমাদের যে বিভক্তিটা এটা দিন দিন হ্রাস পাবে আমি বিশ্বাস করি। স্যার এটা নিয়ে কি চিন্তা করেন? স্যার কাছে প্রশ্ন রয়েছে। এর আগে অনেক ভদ্রলোক একটা প্রশ্ন করেছিলাম, আমি ছোট্ট করে আপনার উত্তর দিচ্ছি যে কথাটা খুবই সত্য যে দুইজন প্রধান দাবি করেন যে 16 কোটি লোক তাদের পক্ষে আছে। রাজনৈতিক কথা লোকজন বিশ্বাস করে না, প্রথম কথা রাজনৈতিক বক্তব্য হিসেবে প্রথম কথা হচ্ছে এইটা ওনারা নিজেরাও যে বিশ্বাস করেন না, এটা তো আপনারা নিজেরাই বোঝেন। দ্বিতীয়ত হচ্ছে তাহলে এটা যদি প্রমাণ করতেই হয় তাহলে একমাত্র পথ একটা ফেয়ার ইলেকশন। একটা ফেয়ার ইলেকশন দিলে বোঝা যাবে যে আসলে মানুষ কোন পক্ষে আছে। তো সেইটা না দিয়ে এই কথা বলা এক ধরনের হচ্ছে প্রতারণা ছাড়া আর কিছু না, সেটা এই পক্ষ কিংবা সেই পক্ষ হোক। দুই, আপনার সঙ্গে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ভীষণভাবে দ্বিমত পোষণ করি যে এই নেতারা যদি গণতান্ত্রিক হয়ে যান তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। পথটা আসলে ঠিক তার উল্টা ইতিহাসের মানুষের চিন্তার ক্ষেত্রে যেটা হয়েছে। কোনো নেতা নেত্রী পৃথিবীর কোনো দেশে কোনো যুগে বদলায় নাই যতক্ষণ পর্যন্ত না তাদেরকে বাধ্য করা হয়েছে। বাধ্য করে হচ্ছে মানুষ, সাধারণ মানুষ। যতক্ষণ, কারণ ক্ষমতা কিন্তু একটা ক্ষমতা যে ভোগ করার একটা ভীষণ আনন্দ আছে এবং এই আনন্দটা থেকে কেউ বঞ্চিত হতে চায় না। ফলে তাকে যে
যেটাকে জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য যখন সমাজ নিজে সচেতন হয় না, সমাজ নিজেকে যখন অ্যাসার্ট করে না যে এই ম্যান্ডেটের ভিত্তিতে তোমাকে আমি ক্ষমতায় দিয়েছি, এই সুতরাং এইটা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে জবাবদিহি করতে হবে, এইটা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিকভাবে একটা সমাজ সংগঠিত রাজনৈতিক শক্তিকে বাধ্য করে না, ততক্ষণ পর্যন্ত এটা কেউ ভালো হয়ে যায় না। এটা অটোমেটিক কোনো পথ না। এই কারণেই গণতান্ত্রিক ব্যবস্থাটাই সবাইকে সম্পৃক্ত করে, যত ফ্যাক্টরসগুলি আছে সেখানে সবচাইতে বেশি সক্রিয় ভূমিকা থাকতে হয় জনগণের। জনগণ যদি দলান্ধ হয়ে পড়ে তাহলে সেই সমাজে গণতন্ত্রের বিকাশ হয় না। এবং আমাদের বাস্তবতা সেটাই। জি, আপনি। আমি ডক্টর তন্নি। আমার প্রশ্নটি হচ্ছে, ক্ষমতাসীন দলের সদস্যরা বলে থাকেন ক্ষমতা যার ঢাকা সিটি তার, তো 12 বছর ধরে যে ঢাকা সিটি নির্বাচন হচ্ছে না, এর সাথে কি ক্ষমতাসীন দলের সদস্যদের কোনো সম্পর্ক আছে বা এরকম কিছু? জি, মিজান ভাই। এখন এটা তো দেখেন, সুপ্রিম কোর্ট 1991 সালে একটা রায় দিয়েছিল যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে সরকার গঠন করতে হবে, এবং সেটা 6 মাস সময় দিয়েছিল। এই দুই দল কয়েক বছর সময় বাড়িয়ে নিয়েছিল। এরপর মনে হয় এরা সিদ্ধান্ত নিয়েছে যে সুপ্রিম কোর্টের রায় যেহেতু মান্যই করা যাবে না, সুতরাং আর সময় নেওয়ার দরকার নেই। সীমানা জটিলতা ছিল, তারা সেটা ভুলে গিয়েছে, এবং সে কারণে আপনি দেখবেন যে এই যে তারা ঢাকা শহরকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছে, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতেও কিন্তু তারা একজন করে আপনার এই অনির্বাচিত তাদের পলিটিক্যাল এজেন্ট বসিয়ে দিয়ে তারা এটাকে চালিয়ে দিচ্ছে। সুতরাং তাদের মাইন্ডসেটটা হচ্ছে যে কি করে কতগুলো প্রতিষ্ঠান এভাবে তারা নিজেদের লোকদেরকে দিয়ে নিজেদের ভাবে একে নিয়ন্ত্রণ করা যায়, এই দর্শনের ভিত্তিতে তারা ঢাকা বিচ্ছিন্ন কিছু নয়। এটা ঢাকা হয়তো এটার গুরুত্বের জন্য একটা মানে অন্যান্য জায়গার চেয়ে নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওনার প্রশ্নের স্পিরিটটা যদি আমি বুঝে থাকি যে ঢাকা নিয়ন্ত্রণ রাখতে পারলে তো গোটা দেশ নিয়ন্ত্রণে, তো ঢাকা যেহেতু নির্বাচন নাই, এটা তো নিয়ন্ত্রণেই আছে, নির্বাচন দিলে তো উল্টোটাও হতে পারে। এখন এইটা একটা পারসেপশন, আমার মনে হয় যে এইভাবে খুব নির্দিষ্ট করে বলা কঠিন, যে আপনি যে এটা হয়তো একটা ধারণা যে এরকমের ভাবেও ভাবা যায়। তো এখন আপনি দেখেন যে ঢাকায় তো এটা তো বোঝাই যায় যে ঢাকায় যতদিন থেকে এই নির্বাচন দেয়া হচ্ছে না, সেখানেও কিন্তু আজকের যে কারণে জাতীয় নির্বাচন দেয়া হচ্ছে না, সেই একই কারণে কিন্তু যখন এটা সত্য ছিল আওয়ামী লীগের গত শাসন আমলের জন্য, যে তারা ঢাকায় নির্বাচন দিচ্ছে না, তার কারণ হচ্ছে যে যদি তাদেরকে এই রেজাল্ট তাদেরকে মিড টার্ম ইলেকশনে বাধ্য করে। মামলাটি একটি অজুহাত ছিল, কিন্তু সীমানা নিয়ে একটি মামলা ছিল না। আমি কিন্তু দেখেন এটা একটা বাড়তি একটা জায়গা তৈরি করেছে, কিন্তু মূল জায়গাটা কিন্তু হচ্ছে তারা কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায় যেটা 59-60 অনুচ্ছেদের যেটা ম্যান্ডেট, এটা কিন্তু তারা বিশ্বাসী না। অবশ্য দুই দল, অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মেনে চলা হয় না, কখনোই হয় না। আওয়ামী লীগ এবং বিএনপি ততটুকুই গণতন্ত্র দরকার যেটুকু বললে তার সুবিধা হবে। গণতন্ত্র যে আসলে জনগণের ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত, এই কথাটা তারা খুব ভালো করে বোঝে, কিন্তু মানবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে মানাতে না পারছি। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন দিলে সরকার হারবে, এই কথা বিরোধী দল অসংখ্যবার বলছে, তারপর এই চ্যালেঞ্জটা নেয় নাই। কিন্তু এই দাবিতে তো আন্দোলনও করতে শুনিনি, দেখিনি। রাইট। তো প্রশ্ন হচ্ছে সেইটা আবার তারা অন্য কথা বলে যে আসলে সময়টা একটু বদলেছে, যে আমরা ছোটবেলা থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে বড় হয়েছি। পুলিশ যেই পর্যায়ে এখন ডাইরেক্ট গুলিটুলি করে, এইটা আমার মনে হয় এই অবস্থা যারা চলতে থাকে, এখানে আন্দোলনের নানা ফর্ম নতুনভাবে যারাই যখন অপোজিশনে থাকে তাকে উদ্ভাবন করতে হবে, সেটা হয়তো টু আর্লি। কিন্তু এই মিছিল মিটিং একদিকে করতে দিবে না, আরেকদিকে বলছে আন্দোলন করতে পারে না, এইটা বাংলাদেশের একেবারে একদম নতুন। আগে এগুলি হয়েছে, কিন্তু মাত্রাটা অনেক বেড়েছে। তো এই অবস্থাটা নিশ্চয়ই কোনো সমাজ তার আপন স্বার্থে ক্রিয়েটিভ হয়ে ওঠে, কিছু না কিছু বেরোবে, কিন্তু সেটার বিকল্প কোন অবস্থাতে পেট্রোল বোমা মারা হতে পারে না। জি, আপনি বলতে চেয়েছেন? জি, আমি শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন, একজন সোশ্যাল ওয়ার্কার। তা আমি আমার একটা কবির স্যারের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের বিবাহ বা আত্মীয় সৃষ্টির ক্ষেত্রে তাদের ভিতরে কোনো মতপার্থক্য থাকে না, কিন্তু দেখা যায় শিক্ষা, চিকিৎসা বা বিচার বিভাগ সহ অন্যদিকে রাজনৈতিক বিভক্তিটা লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনার যদি কি মনে করছেন এই বিষয়টা? না, যেই খাতগুলোর কথা আপনি বলছেন, সেসব ক্ষেত্রে শাসক হিসেবে ক্ষমতাসীন থাকা অবস্থায় তাদের মধ্যে কি খুব বেশি বিরোধ ছিল? এটার উত্তর হচ্ছে আপনার এটা সোজা। বিরোধটা হচ্ছে যে আমি না আপনি শ্রেণীর মানুষ, এরা দুইটি দলই শাসক শ্রেণীর দল, বাকিরা শাসিত।
শাসক শাসিত শ্রেণীর না কতগুলো, দুটোই, শাসিত এবং শোষিত। বাকিরা অর্থাৎ তাদের কিছু কিছু বিষয়ে তারা একমত। যেমন নাজমুল একটা প্রশ্ন তুলেছিলেন, এই সংবিধানটা দলের নির্বাহী শীর্ষে যে থাকেন তার হাতে সমস্ত ক্ষমতা থাকবে কি না, এইটা কিন্তু তারা একমত। তেমনি আপন শ্রেণীর মধ্যে তাদের আত্মীয়তা করতে তাদের কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই আপনি আমি যারা এটা জানি এবং চিনি, তাদের এই ধরনের হিপোক্রেসির মধ্যে আমরা তার কতদিন থাকবো মানুষ? শুধু তাই কি চিকিৎসা ব্যাপারে, শিক্ষার ব্যাপারেও আপনার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি, সেখানেও তাদের একটা মিল আছে। বরং আমার নিজের ধারণা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক হইতে সবচাইতে বেশি বিলম্বিত হবে, এবং এটা ভয়ঙ্কর একটা পর্যায়ে অধঃপতিত হয়েছে। কেন? এই দেশের শাসক শ্রেণীর, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের, তাদের বাচ্চা কাচ্চাদের অধিকাংশই এই দেশে পড়ে না। ফলে তারা জানে না এই শিক্ষা ব্যবস্থার কি, এবং এটা জাহান্নামে চলে গেলেও তাদের কিছু যায় আসে না। এই তাদের অধিকাংশেরই চিকিৎসা এই দেশে হয় না। ফলে একটা হসপিটালে কি অবস্থা আছে সেটা তারা জানেও না। শীর্ষ নেতাদের কথা বলছেন, রাইট। তো যেহেতু আবার এককেন্দ্রিক ক্ষমতা, শীর্ষ নেতা নেত্রীরাই দলগুলির নেতা নেত্রী হিসেবে নয়, বরং এক ধরনের মালিক হিসেবে আচরণ করে, বাকিরা কেবলমাত্র কর্মচারীর মতন আচরণ করে। এইরকম একটা জবাবদিহিতাহীন রাজনৈতিক নেতৃত্ব যখন থাকে, তাদের ভিতরকার ওই মিলগুলো থাকে, এবং এই অমিলগুলির খেসারত দেয় দেশের বিপুল অধিকাংশ মানুষ, এবং তাদের রাজনৈতিক অসচেতনতার কারণে তারা এই দলগুলিকে সমর্থন করে। সেই রাজনৈতিক সচেতনতার সঞ্চার করা তাদের মধ্যে আপনার আমার কাজ। জি, আপনি অসচেতনতার কারণে এমনটা হয়, কিন্তু ওই গবেষণার ফলটি যেটি নিয়ে মিজান ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে বাংলাদেশের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, এটা তাহলে কোন ধরনের সচেতনতা? নাকি এটা রাজনীতির নামে পাগলামি, ভোট আসলে হৈ হৈ রই রই করে চলে যাওয়া, মিছিল মিটিংয়ে একেবারে ঝাঁপিয়ে পড়া, মানে এক ধরনের উন্মাদনা? সচেতনতা তো আমরা ইতিবাচক শব্দ হিসেবেই জানি। এখন এই প্রশ্নগুলোই কিন্তু আমার মনে হয় যে জনগণের মধ্য থেকেও এই প্রশ্নগুলো তাদের মানে নিজেদেরও জিজ্ঞেস করা উচিত, যে তারা যে ভোট কেন্দ্রে যান এবং এইটার মধ্যেই যে তারা মানে সমস্ত তাদের গণতান্ত্রিক যে নির্বাচন সর্বস্ব যে সুখ খুঁজে পান, যে হ্যাঁ, এই জায়গাটায় তারা কিভাবে আর কতদিন এই এক্সারসাইজ করার মধ্যেই তারা সন্তুষ্ট। অনেকেই বলেন যে মানুষ ভোট দিতে পারলে খুব খুশি, এতেই নিজেকে খুব ক্ষমতাবান মনে করে। এখন এটা হয়েছে কি, এটা হয়তো এইরকমের একটা জায়গা যে আমার ন্যূনতম এইটুকু চাওয়া, এখন দেখা যাচ্ছে যে সেটাও তো বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে বেশি চাইবো, 5 বছরে একদিন আমার গণতান্ত্রিক হ্যাঁ, সেইটাও কিন্তু এখন মানে অর্থাৎ বারবার যখন আমাদের, আপনি দেখবেন যে এই আমি ইদানিং আমি একটা জিনিস বলেছিলাম যে আফ্রিকার সাথে তুলনা করেছিলাম, তো একজন খুব আপত্তি করলেন যে আফ্রিকার ক্ল্যান বা ওই কাল্ট ধরনের সমাজ তো আমাদের নয়, এটাকে মেলানো যাবে না। কিন্তু আসলে অপ্রিয় বাস্তবতাটা হচ্ছে এই যে আফ্রিকার কোনো দেশ গত 4 দশকে বেশ কয়েকবার তারা কিন্তু ইউনাইটেড নেশন ছাড়াই তারা কিন্তু পাওয়ার ট্রান্সফার করার উদাহরণ তৈরি করেছে। খুব বেশি নেই উদাহরণ, কিন্তু তারা এটা করেছে। মানে এমন প্রেসিডেন্ট আছেন যিনি নির্বাচনের রেজাল্ট দিয়েছে, তিনি হেরে গিয়েছেন, এটা শুনে সোজা রেডিও স্টেশনে চলে গিয়েছেন এবং রেজিগনেশন দিয়ে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানিয়েছেন। এরকমের কিন্তু একটি উপলক্ষ বাংলাদেশ গত 4 দশকে করতে পারেনি। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক ছাড়া একটি বারের জন্য আমরা কোনো পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারিনি। জি, আমার একটা ছোট উত্তর আছে ওই জায়গাটা যুক্ত করবার। হ্যাঁ, সচেতন আবার সচেতন নয়, দুটোই সত্য। জনগণের কথা আমি বলছি। সচেতনতার মাত্রা এটা সবসময় তুলনামূলকভাবে নির্ধারিত হয়। ধরুন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের রাজনৈতিক সচেতনতার কথা ধরেন, সেই তুলনায় বাংলাদেশের মানুষ অনেক অনেক বেশি রাজনীতি সচেতন। এই কারণে যে আপনি বড় বড় ভোটগুলি যখন হয়েছে, আপনি দেখবেন সাধারণভাবে কালেকটিভলি এদেশের মানুষ খুব ভুল করে নাই। 5 বছর ধরে এক একটা পার্টি যখন নিপীড়ন, নির্যাতন করে, শোষণ, লুণ্ঠন করে, তাকে প্রতিবার এদেশের মানুষ ভোটের মাধ্যমে শাস্তি দিয়েছে। এইটা হচ্ছে সচেতনতার এই লক্ষণ। দ্বিতীয়ত হচ্ছে যেটা মিজান সাহেব যে জনগণকে এটা ভাবতে হবে বলছেন, আমি তাকে সমর্থন করি, সঙ্গে যুক্ত করতে চাই। সারা পৃথিবীর ইতিহাসে জনসচেতনতার বৃদ্ধির প্রশ্নে যে প্রশ্নগুলি উত্থাপিত হওয়া দরকার, যেটা উনি করেছেন অনেকগুলো, বা অনেকে এটা করছেন, সেইটার জন্যই একটা প্রথা বিরোধী
আলোকিত বুদ্ধিজীবিতার প্রয়োজন পড়ে। চিন্তাগুলি কিন্তু, প্রশ্নগুলি কিন্তু প্রথমে উত্থাপিত হয় চিন্তাশীল মানুষদের দ্বারা সমাজে। খুবই বিপজ্জনক প্রশ্ন সমাজে উত্থাপন করা সাধারণ জনগণের কথা না, তার সামনে উত্থাপন করা গণতান্ত্রিক বুদ্ধিজীবিতার কাজ। সেই কাজটা এই দেশে কম হয় বলেই মানুষ শুধুমাত্র ভোট দিয়ে সন্তুষ্ট থাকে। চিন্তাশীল মানুষের কথা আপনি বলছিলেন, সেখানেই আপনার ওই প্রশ্নে চলে আসে। কিন্তু এরাই যখন আবার এই দলে কিংবা ওই দলে, সেটা স্বার্থের কারণে হোক অথবা ভয়ের কারণে হোক, যখন এই দায়িত্বটা বাদ দিয়ে এই যে দলকানা হয়ে ওঠে, এই কারণে আমি প্রথমেই বলেছিলাম এই দেশের রাজনীতির যে আরও সচেতন বিকাশের জন্য বিরুদ্ধে প্রধানত দায়ী হচ্ছে বুদ্ধিজীবী বলে কথিত সিভিল সোসাইটি বলে আপনারা যাদেরকে বলেন, যেটাকে আমি নিজে ইভিল সোসাইটি বলি, তারা হলে এটার জন্য দায়ী। তারা যতক্ষণ পর্যন্ত এই দল কিংবা ওই দলে নিজেদের স্বার্থ দেখবেন কিংবা সাহস করে ঝুঁকি নিয়ে সঠিক প্রশ্নগুলি মানুষের উত্থাপন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা থাকবে। উল্টো করে তাই আমাদের এই প্রশ্নগুলি উত্থাপন করা প্রয়োজন, এই জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন, তা নাহলে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা যাবে না। এক মিনিটে আপনার কাছ থেকে শুনবো এই সুশীল সমাজ নিয়ে। আমরা যে সুশীল সমাজের বর্ণনা কবির ভাই দিলেন, সেই জায়গাও যদি ভরসা করতে না পারি, বা সবাই কি একইভাবে দলীয় স্বার্থে বা ভয়ে কোনো না কোনো পক্ষ নিচ্ছেন, এর বাইরে কি কোনো পক্ষ নেই? অ্যাকচুয়ালি সোনার পাথরবাটি হয় না, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ায় যারা অংশ নিচ্ছেন, বিশেষ করে যেটা নুরুল কবির সাহেব বলছিলেন, কিন্তু সেখানে একটা জায়গা রয়েছে যে দেখেন, নেতৃত্বের যদি ঘাটতি পড়ে যায়, আপনি দেখেন এই সাবকন্টিনেন্টে 47-এ একসঙ্গে স্বাধীন হয়েছে, নেহেরুরা যেভাবে রাষ্ট্রের কাঠামো গঠন করলেন, যেভাবে সাংবিধানিকতার দিকে গেলেন, সে কিন্তু পাকিস্তান পারল না, এবং বাংলাদেশ 72 পরে কিন্তু পারল না। কিন্তু 47-এ কিন্তু আমাদের ঔপনিবেশিক শাসক কিন্তু একই ছিল, এবং তারা সেদিন তাদেরকে 70 অনুচ্ছেদ দিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হয়নি। 3 দশক পরে তারা একটা রেগুলেটরি জায়গায় এসেছে, কিন্তু তারা 3 দশক কিন্তু কোনো 70 অনুচ্ছেদ ছাড়াই ইন্ডিয়া এবং নেহেরু তারা কিন্তু গণতন্ত্র চর্চা করার সুযোগ করে দিয়েছেন। সেইখানে আমি বলছি যে আপনি যতক্ষণ না রাজনৈতিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে সত্যিকারের সুস্থ গণতান্ত্রিক চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশ নিশ্চিত না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু, এবং তার কারণ হচ্ছে আপনি যোগ্যতা সম্পন্ন লোককে ইনভাইট করছেন না, নেতৃত্বে আসতে দিচ্ছেন না, সেটা রুদ্ধ করছেন। কিন্তু দলীয় গণতন্ত্রের সাথে সুশীল সমাজ বা বুদ্ধিজীবী এখানে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যখনই আপনি রাজনৈতিক প্রক্রিয়াকে এভাবে রুদ্ধ করছেন, বিকৃত করছেন, তখন তারা সুযোগটা নিচ্ছে। তখন আশেপাশে যত পেশাজীবী তারা দেখছেন মেধা নয়, যোগ্যতা নয়, তদবির, এবং যেটাকে লাইনবাজি শব্দটা বলা হয়ে থাকে, দলবাজি, সেই কথাটার দিকে কিন্তু সমাজ ঝুঁকে পড়ে, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। এই যে জায়গাটা, সুতরাং এর সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ার শুদ্ধিকরণ, যার সঙ্গে নেতৃত্বের নৈতিকতা, যোগ্যতা, সততা এবং তার একটা নিজস্ব মানে সততার একটা বড় জায়গা রয়েছে, সেই নেতৃত্ব ছাড়া একটা বিনোভেলেন্ট ডিক্টেটরশিপ, আমাদের যে কথাটা, অনেক দেশে এ থেকেও অনেকে মুক্তি পেয়েছে, সেই জায়গাটিতেও আমাদের বিরাট একটা ঘাটতি পড়ে যাচ্ছে। সেই কারণে আমাদের সমাজটা এত বেশি মানে বিভক্ত হয়ে পড়েছে। এবং অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান খান, অনেক ধন্যবাদ জনাব নুরুল কবির। আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো রাজনৈতিক সংকটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। তখন আমাদের সাথে থাকবেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শামীম রেজা। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন নিটল টাটা 3গ। এ পর্যায়ে আমরা কথা বলবো রাজনৈতিক সংকটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, তারা হলেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব SM শামীম রেজা। এছাড়া শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনার কাছ থেকেই মূল প্রশ্নটার উত্তর প্রথমে জানতে চাই। চলমান যে রাজনৈতিক সংকট, সহিংসতা, সব কিছু মিলিয়ে যে রাজনৈতিক বাস্তবতা আমাদের দেশে, সেখানে আমাদের গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন, এই সব ধরনের গণমাধ্যম কি ভূমিকা রাখছে বা কি ভূমিকা রাখা উচিত?
অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে। আর বিশেষ করে এসএ টিভিতে আমি প্রথম এলাম, সেই কারণে আরও বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর অগণিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তবে আপনি যে প্রশ্ন করেছেন, আজকে শুধু 16 কোটি মানুষেরই একই প্রশ্ন, মিডিয়া কি করতে পারে, কি করা উচিত। নানা কারণ, সব কিছু আমি জানি না কীভাবে দর্শকরা নেবেন। এক ধরনের অস্বস্তি আছে, সমাজে অস্বস্তি থাকলে মিডিয়াতে অস্বস্তি থাকবে। পাশের বাড়িতে আগুন লাগলে পরের বাড়িটা কিন্তু পড়ে যেতে পারে। রাজনীতি ঠিক না থাকলে মিডিয়াও ঠিক হবে না। রাজনীতি ঠিক নেই, মিডিয়াও ঠিক নেই। বিভাজন, সাংবাদিকতায় বিভাজন। অনুষ্ঠান শুরুর আগে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা যারা আমাদের সামনে বসে আছেন তারা বলছেন যে আমাদের মধ্যে বিভাজন, আমরা দুই ভাগে বিভক্ত। আপত্তি নেই, এটা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। আর 3 গয়ের অনুষ্ঠানে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি আজকে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বাংলাদেশের দুটো জিনিস ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল, মানে 80-র দশকে, 90 দশকে বা এরপরেও। কি সেটা? একটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র, অর্থাৎ পশ্চিমা দেশের গণতন্ত্র হচ্ছে বাংলাদেশে একটা মুসলিম প্রধান দেশে, যেটা পৃথিবীর কোনো মুসলিম দেশে পশ্চিমা ধাঁচের কোনো গণতন্ত্র নেই সঠিক করতে। সেই প্র্যাকটিসটা আমরা করেছিলাম, এই জন্য আমরা বাহবা করিয়েছি অনেক, যদিও নানা কারণে এখন আমরা অনেকটু মানে প্রশ্নবোধক অবস্থায় আছে। আমি বলবো না যে খারাপ অবস্থায় চলে গেছে। আরেকটা ছিল ভাইব্রেন্ট প্রেস, মিডিয়ার স্বাধীনতা। কোথায় যেন একটা গোলমাল হয়ে যাচ্ছে। এটা না থাকলে বাংলাদেশের সামনে কিন্তু একটা বিপদ হতে পারে। আমি কাউকে দোষারোপ করব না, আমি নিজেকে দোষারোপ করব এই কারণে আমি মিডিয়ার একজন কর্মী হিসাবে আমি সেই দায়িত্ব পালন করি নাই। আমার হাতে কলম থাকলে কিন্তু আমি সব লিখে দিতে পারি না, সব বলতে পারি না। আপনি অনুষ্ঠান চালান, আর আমি মেলা কাল যাবৎ প্রায় 10 থেকে 11 বছর যাবৎ উপস্থাপনা করি টেলিভিশনে, কিন্তু আমি আমার জীবনে আমি ইচ্ছা করলে বলতে পারি, আমার হাতে কী আছে, কেউ আমাকে বাধা দিবে না, কিন্তু আমি বলি না। অনেক সময় বলা উচিত না, অনেক সময় দাড়ি কমা সেমিকোলন মানতে হয়, মানা উচিত। এটা জার্নালিজমের শিক্ষক আছেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যে আমরা একটা জায়গাতে এই যে সংকট, চলমান সংকট, এই সংকট নিরসনে আমরা একটা ভূমিকা রাখতে পারতাম। আজ থেকে প্রায় 6-7 বছর আগে একজন পশ্চিমা কূটনীতিক আমাকে বলেছিলেন যে বাংলাদেশের যে সংকট, এই সংকট নিরসনে কারা ভূমিকা পালন করতে পারে। তিনি বলছিলেন প্রেস, মিডিয়া, গণমাধ্যম যদি এক হয়ে যায় একটা প্রশ্নে যে এনাফ ইজ এনাফ, তাহলে পরশুদিন সমস্যা থাকবে না। এক হতে পারছে না কি রাজনৈতিক কারণে? অবশ্যই রাজনৈতিক কারণে, অবশ্যই রাজনৈতিক কারণে। এই বিভাজনটা আমাদের বিরাট ক্ষতি করেছে। আপনি জানেন, প্রয়াত জহুর হোসেন চৌধুরী, মানিক মিয়া, সালাম সাহেব, তাদের মধ্যে রাজনীতি ছিল, কিন্তু একটা প্রশ্নে তারা আপোষহীন ছিলেন, আগে আমার সামনে দেশটা বড়, পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এই প্রশ্নে কিন্তু সবাই এক ছিলেন, ওখানে কিন্তু বিভক্তি ছিল না। হামিদুল হক চৌধুরীর কাগজ পূর্বদেশ ছিল, অবজারভার ছিল। আপনি ওই সময় দেখেন তার রোলটা কী ছিল। ইভেন পাকিস্তান, যেটা দৈনিক বাংলা হলো পরে, দৈনিক পাকিস্তান যেটা ছিল, 71-এ আগুন দেওয়া হয়েছে, কিন্তু অবজারভার বিল্ডিংয়ে আগুন দেওয়া হয়নি। ওই অর্থে ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয়েছে। জনতা মর্নিং নিউজে আগুন দিয়েছে বহুবার, এটা তো আমাদের চোখের সামনে দেখা। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমি 74 সালে চাকরি হারিয়েছি একটি রিপোর্ট লেখার কারণে। এই জাসদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি ঘেরাও করেছিল, মনে পড়ে? সেই রিপোর্ট লেখার কারণে সেটাতে আমি চাকরি হারিয়েছি। পরের দিনে আমার চাকরিটা চলে গেছে। আমি খালেদা জিয়ার জমানায় 1994 সনে জেলে গিয়েছি। এরশাদের জমানায় আপনি জানেন যে আমি 17 ঘন্টা আমাকে আটকে রেখেছিল একটা লেখার কারণে, দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য লিখেছিলাম। আমার জীবনে এগুলো কোনো নতুন কোনো ঘটনাই না, আমি দেখেই আসছি। ইত্তেফাকে যখন কূটনৈতিক রিপোর্টার ছিলাম, আমি 5 বার আমাকে, আবার একবার 18 ঘন্টা আটকে রাখা হলো, আর 5 বার আমাকে সাসপেন্ড করা হয়েছে। তো এইগুলো দেখে আসছি, তাই ঝুঁকিটা তো নিতে হবে। আজকাল বিশ্বাস করবেন না, যায় না, সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করতে পারছি না। এক ধরনের হটকারিতার একটা টেন্ডেন্সি আছে। যেসব কাহিনী আপনি বললেন, এখন সেই ঝুঁকি নেওয়ার পথে অন্তরায় কি? অন্তরায় হলো যে আমি তো ভালোই আছি, আমার দরকার কি?
ঝুঁকি নেওয়ার, প্লাস যিনি বসে আছেন উপরে বা আমি বসে আছি, আমি কম্প্রোমাইজ করতেছি প্রতিনিয়ত। আমি যদি আপনাকে আমি কম্প্রোমাইজ করি তা আপনি তো দেখলেন যে আর দরকার নেই, আমি কেন কী ঝুঁকি নেব কেন? আপনি নিজেও অনেকবার চাকরি চেঞ্জ করেছেন, বদল করেছেন, আমি তো জানি আপনাকে খুব ভালো করে। আপনি ডেইলি স্টার তো কেউ পাগলও ছাড়ে না, সত্য বাস্তব যেটা আমি বলছি নাজমুল, সেই ঝুঁকিটা তো আমরা নিচ্ছি না। আমি যেটা বলছিলাম যে হটকারিতার একটা জায়গা আছে, যে আমি এই জিনিসটা লিখবই, আমি বলবোই, এটা ওই দলের চিন্তা করে। দল বাদ না দিলে সাংবাদিকতা, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন, দুঃখিত এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারলাম না। এখানে একটা ছোট প্রশ্ন আছে, জি, please। এই যে সাংবাদিকতার মধ্যে দলীয় বিভক্তি বা দলবাজি, এটা আনুষ্ঠানিকভাবেই হচ্ছে এবং নিশ্চয়ই আপনার মনে আছে যে 90-এর পর থেকে, স্বৈরাচারের পতনের পর থেকে এই বিভক্তি তৈরি হয়ে আস্তে আস্তে এটা এমন পর্যায়ে গেছে, বিএনপি আওয়ামী লীগের মধ্যে যেরকম বৈরিতা, দুটি সাংবাদিকদের পক্ষের মধ্যেও সেরকম বৈরিতা। এর মাঝখানেও কিছু মানুষ আছেন যাদের কোনো এরা তো অসহায়, পাত্তা নাই, অসহায়। জাতীয় প্রেস ক্লাবে টেবিল ভাগ হয়েছে, যে টেবিলে আওয়ামী লীগ বসে ওই টেবিলে বিএনপি বসে না। এটা আমরা দেখি নাই, আমরা তো স্বাধীনতার পরপরই দেখলাম যে কোনোদিন এই জিনিস দেখি নাই। রাজনীতি সবসময় ছিল, আগে পিকনিকপন্থীদের হাতে রাজনীতি ছিল, সাংবাদিকতা ছিল, সেখান থেকে বেরিয়ে আসে আজকে হয়েছে। এই অবস্থাটা বিশ্বাস করেন, প্রেস ক্লাবে সাংবাদিকরা মারামারি করতে যান, বিশ্বাস করেন কষ্ট লাগে। তাইলে মানুষ যে বসে আছেন, যারা সাধারণ মানুষ, যারা কষ্টে আছেন, এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে, দেশটা তো বাঁচাতে হবে। 16 কোটি মানুষের দেশ, এখানে কে আজকে যিনি প্রধানমন্ত্রী কাল সকালে নাও থাকতে পারেন, বা আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু দেশটা ঠিক থাকবে তো। তো এইটা ঠিক করার জন্য আমি যেটা বলছিলাম যে আমরা সাংবাদিকরা যদি একটা ভূমিকা রাখতে পারতাম, তাহলে কাল সকালে, আমি সম্পাদক হিসেবে বলি, আমরা সম্পাদকরা এক হতে পারি না। জি, মতি ভাই কিন্তু দায় দায়িত্ব কাঁধে নিয়েই বলেছেন, সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনি সাংবাদিকতা পড়ান, শেখান, নিশ্চয়ই সাংবাদিকতাকে এবং সাংবাদিকদের ভূমিকাকে, গণমাধ্যমের ভূমিকাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আপনার চোখে কি ধরা পড়ে আমাদের ভূমিকার সংকট? যেটা আমাদের অগ্রজ প্রতিম এবং শ্রদ্ধেয় মতি ভাই যেটা বললেন, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা আরও অনেক ঘটনা জানি, হয়তো এই অনুষ্ঠান সংক্ষিপ্ত এখানে বলার সুযোগ পাননি। আমি যে কথাগুলো বলবো সেটা ওনার কথার একটা সম্প্রসারণ। ব্যাপারটা একটা বলছেন যে ভূমিকা রাখার ব্যাপার। বাংলাদেশে যদি বলি যে গণমাধ্যমের ভূমিকা রাজনৈতিক সংকটে, সেটা সবচেয়ে বড় আকারে আমরা লক্ষ্য করেছিলাম সর্বশেষ স্বৈরাচার সরকারের সময়, যাকে আমরা বলতাম বা অগণতান্ত্রিক সরকারের সময়। তারা এক ছিলেন, এক হয়েছেন এবং তারা দুই নেত্রীকে জায়গা দিয়েছেন, মানে স্পেস দিয়েছেন। তখন তো আর এই সম্প্রচার মাধ্যমে এভাবে ছিল না বেসরকারি পর্যায়ে। তারা দোতালির দায়িত্ব পালন করেছেন এক সময়। তারা যখন আক্রমণ হয়েছে তখন তারা স্থানিক জায়গা দিয়েছেন যে আসেন এখানে প্রেস ক্লাবে। তারা গোপন স্থানে ছিলেন, সেখান থেকে তাদের সংবাদ সংগ্রহ করে তাদেরকে এনেছেন। অসংখ্য ভূমিকা তারা পালন করেছে। আমরা মনে আছে এক পর্যায়ে তারা সংবাদ সরবরাহ বন্ধ রেখেছিলেন, যে এই গণতান্ত্রিক সরকার যদি না সরে আমরা সংবাদই পরিবেশন করব না, কারণ তখন তারা এক ছিলেন। এখন যে ভূমিকার কথা আপনি বললেন, সেই সময় কি এরকম ছিল যে পত্রিকাগুলো সব মিলে একেবারে খালেদা জিয়ার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে, একেবারে এরশাদ তুমি চলে যাও কালকে, এরকম কথা তো কেউ কখনো লেখেনি। তারা একটা জায়গা দিয়েছিলেন, একটা স্পেস দিয়েছিলেন, যে স্পেসে শেখ হাসিনার সংবাদ ছিল, যে স্পেসে খালেদা জিয়ার সংবাদ ছিল, যে স্পেসে এরশাদের কর্মকাণ্ডেরও সেখানে সংবাদ ছিল। আপনি যদি এই সংকটের আজকে চিন্তা করেন অবস্থাটা, গণমাধ্যম যে ভূমিকাটা রাখতে পারে এখনো পর্যন্ত, সেটা আপনি কতখানি আলোচনার জায়গা তাকে দিচ্ছেন। তখন সংবাদপত্র ছিল, এখন রেডিও টেলিভিশন আছে। রেডিও টেলিভিশনকে আমরা পৃথিবীর কখনো কোথাও বলেছি বা এই অনুষ্ঠানে বা কোনো জায়গায় যে সব পরিবর্তন করবে? আমরা কি বলেছি যে গণমাধ্যমে তথ্য দিলেই কালকে কৃষিতে সব পরিবর্তন হয়ে যাবে, রাজনীতিতে সব সংকট সমাধান হয়ে যাবে, অর্থনীতিতে দেশ একেবারে অসাধারণ সোনাই আমাদের এখানে ঢেকে দেওয়া যাবে? আমরা কোনোদিন বলিনি। কিন্তু আপনি একটা জায়গা দিতে পারেন যেখানে ভিন্ন মতের জায়গা থাকতে পারে, অন্যান্য মত আসতে পারে, বিদ্যমান মতও থাকতে পারে। সরকারের পক্ষেও লোক সেখানে কথা বলবে, তাদের পক্ষে তারা সাফাই গাইবেন, অন্যদের পক্ষে অন্যরা বলবেন, তাদের যুক্তি দেবেন। এইটাই তো ছিল ভূমিকা। সেই ভূমিকাটা আপনার সংকুচিত হয়ে আসছে কিনা, আমার মনে হয় যে এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। আপনি উদাহরণ দিলে সেই উদাহরণ কেউ আপনার কাছে গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যে উদাহরণটা আপনার পক্ষে দিলে আপনি খুশি হচ্ছেন, আপনার বিপক্ষে গেলে বলে দিচ্ছেন একটা লেবেল দিয়ে যে উনি সম্ভবত ওই শিবিরে বিলং করেন বা ওই দিকে করেন। কিন্তু উদাহরণ না দিয়ে বলা যায়, উনি যে কথাটা বলেছেন যে উদারনৈতিক গণতন্ত্রের আশা আমরা করেছিলাম, যে নির্বাচন হবে, মানুষের মত থাকবে। এবং আপনার মনে আছে যে শাহাবুদ্দিন সাহেবের সময় যখন এই ডিক্লারেশন সংক্রান্ত আইনগুলো একটু শিথিল করা হলো, অন্যান্য গণমাধ্যমের বিকাশের একটা পথ তৈরি করা হলো, আমরা মনে করছিলাম যে না, অন্তত পেটে ভাতে একটু কম থাকলেও কথা বলা যাবে, মত প্রকাশ করা যাবে। সেখান থেকে আজকে যদি আপনি মনে করেন
যে এরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের রাজনৈতিক বিভাজনের কারণে, রাজনৈতিক বিশ্বাস না, সাংবাদিকের অবশ্যই রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। আমরা যতজন খ্যাতিমান সাংবাদিকের নাম জানি তারা কেউ বাম রাজনীতি করতেন, কেউ তখন বঙ্গবন্ধুর সাথে ছিলেন, আমি যদি ৭১-এর আগের কথা বলি, পরের কথাও বলি, পরবর্তীতে এরা কেউ বিএনপি সমর্থন করেছেন, কেউ আওয়ামী লীগের সমর্থন করেছেন, করতেই পারেন, এটা তার বিশ্বাস, তিনি সচেতন একজন মানুষ। কিন্তু প্রশ্ন হলো যে তিনি তার স্পেসটা অপব্যবহার করেছেন কিনা, তিনি সংকুচিত হয়েছেন কিনা, তার যা বলবার কথা ছিল সেটা তিনি বলতে পারেন, সেই পরিস্থিতিতে আমরা এখন চলে আসছি কিনা, সেটাই আমাদের একটা বড় প্রশ্ন। আর একটা জিনিস হলো যে আপনার এই যে পত্রিকার বা গণমাধ্যমের প্রসঙ্গের কথা যখন বল যে সংকটটা যাচ্ছে, সেখানে তো নীতি নৈতিকতা দায়িত্বের প্রশ্নে আমরা একবারও আপোষ করতে বলছি না। গণমাধ্যমের নিজের তো একটা নীতি নৈতিকতা আছে, সে তো জানে, সে জানে কোন ছবিটা দেখানো যাবে বাকে যাবে না, সে ভালো করেই জানে যে আজকে পেট্রোল বোমা মারা হয়েছে বাসে, কোন পর্যন্ত আমি সংবাদটা দিলে এটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হতে পারে। আপনার কি মনে হয় যে এই শত শত সাংবাদিক যাদের কয়েক দশকের অভিজ্ঞতা, যারা একটা দেশকে স্বাধীন হতে দেখেছেন, যারা এখানে অগণতান্ত্রিক সরকারকে পড়ে যেতে দেখেছেন, যারা গণতান্ত্রিক উত্তরণ দেখেছেন, তারা কি এতই একেবারে দায়িত্ব জ্ঞানহীন যে তারা জানবেন না কোন সংবাদটা দেওয়া যাবে আর কোন সংবাদটা দেওয়া যাবে না? এইটুকু বিশ্বাস তো তাদের উপর রাখতে হবে। কিন্তু তারা যদি তাদের ক্ষেত্রে মনে করেন যে রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বলতে পারছেন না, সেটা কিন্তু ভয়ঙ্কর। আমি একটা উদাহরণ দিয়ে আমার এই প্রসঙ্গটা আনবো। ইত্তেফাকের ৬২ বা ৬৩ বছর উদযাপনের একটা অনুষ্ঠান হচ্ছিল ইউরোপে, যেখানে প্রবীণ সাংবাদিক গাফফার চৌধুরী ছিলেন। তিনি মানিক মিয়ার সময় তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এরকম হচ্ছে যে মানিক মিয়া ওনার ভাষায়, উনি বামপন্থী ছিলেন না, ওনার পত্রিকা অনেক বামপন্থী তখন চাকরি করত, তো দেখা গেছে যে মানিক মিয়া একটা জিনিসের বিরুদ্ধে লিখছেন, সংবাদ ছাপছে এক ধরনের, মানিক মিয়া আবার লিখছেন আমার পত্রিকার সাংবাদিক লিখিয়াছে যে উহা এইটা, আমি তাহার সাথে দ্বিমত পোষণ করি। আপনি ভেবে দেখেন, আজকে পত্রিকার সম্পাদক তার সাংবাদিক একটা সংবাদ লিখেছে, তার বিপক্ষে আবার উনি ওনার মতামত দিচ্ছেন। আমরা তো এটা এখন কল্পনায় আনতে পারছি না। অথবা আপনি যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরটা আমি যদি খুব এক জায়গায় করে এরকম দিই, সেটা হচ্ছে আমাদের উপরে চাপ আছে কি নাই সেই আলোচনা করে আমরা শেষ করতে পারবো আমরা নিজেরাই বা কি করছি? কারণ তথ্যমন্ত্রীর সাথে আলোচনার পরে যেটা দেখেছিলাম, আমাদের সাংবাদিক নেতারা খুব প্রফুল্ল চিত্রে ঘোষণা করলেন যে আমাদের উপর কোনো চাপ নেই, কোনো বিধিনিষেধ নেই। আমরা মেনে নিয়েছি, আমরা ধরে নিয়েছি যে তারা আমাদের সাংবাদিক সম্প্রদায়ের প্রতিনিধি, তারা আমাদের বিবেক, তারা আমাদেরকে সঠিক পথেই পরিচালনা করছেন, অতএব চাপ নাই। তাই যদি চাপ না থেকে থাকে, তাহলে আপনি যদি সংকোচন বোধ করেন, তাহলে বুঝতে হবে যে সাংবাদিক তার অবস্থানের কারণে হয়তো সংবাদ দিতে পারছেন না। এটাই হচ্ছে বাস্তবতা। চাপ নেই, কিন্তু আমরা নিজেরাই রাজনৈতিক বিশ্বাস পছন্দের কারণে হয়তো একটা জায়গায় থেকে যাচ্ছি এবং সেইভাবে ভূমিকা পালন করছি। মানে আমি বলছি যে আমার কাছে উত্তর নাই, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যাটা করছি। অনেকে বলেন সেলফ সেন্সরশিপ, আমরা সেটার মধ্যে আছি। প্রশ্ন নিতে চাই যে আপনি ওনাকে মাইক্রোফোনটা দেন, আসছি আপনার কাছে। আমি আখি, একজন ছাত্রী। আমার প্রশ্ন, যে দেশে গণমাধ্যমগুলোর মত প্রকাশের অধিকারই খর্ব করা হচ্ছে, সে দেশে গণমাধ্যমগুলো কিভাবে ভূমিকা রাখবে? মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে, কিন্তু আপনাদের দুজনের ব্যাখ্যায় ছিল কিন্তু এই যে রাজনৈতিক বিভক্তি এবং যার যার অবস্থান সেই মোতাবেক কাজ করা। প্রশ্নের জবাবটা কিন্তু আপনার মধ্যেই আছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেই জবাবটা কিন্তু আপনি নিজেই দিয়েছেন। কিভাবে করবে? অনেক অনুষ্ঠানগুলো বন্ধ করে, মানে প্রচারের পরে সেটা যদি সরকারের পক্ষে না যায়, সেটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিভাবে অধিকার রক্ষা হচ্ছে? অনেক অনুষ্ঠান চলছে, তো চলছে, এটা আমি সেটা বলছি না যে, এবং প্রতিদিন প্রতিনিয়ত আমরা যে পরিমাণ আলাপ আলোচনা টেলিভিশনে শুনি, খবরের কথা বাদই দিলাম, এই সব কিছুই তো প্রচার হচ্ছে এবং সরকারের সমালোচনা হচ্ছে, বিরোধী দলের সমালোচনা হচ্ছে, আরো অনেক কিছু আসছে। এইটাই তো গণতন্ত্রের বিউটি। এটা আপনি যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রাখেন, আখেরে কিন্তু আপনি লাভবান হবেন। আর যদি সংবাদ মাধ্যম যে প্রশ্নটা করেছেন স্বাধীনতা ভোগ না করে, তাহলে কি দাঁড়াবে? বিপদটা হলো গুজব। সেই গুজবের কারণে অনেক দেশে যুদ্ধ বেঁধে গেছে। আর হাত বা বেঁধে রাখলে কোনো দিনই আপনি সত্য কথা জানতেও পারবেন না, বলতে পারবেন না। এই মুহূর্তে হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কলম থাকলেই আপনি লিখতে পারেন না, আর আপনার লেখার স্বাধীনতা বা কি অথবা বলার স্বাধীনতা থাকলে আপনি সব বলতে পারেন না। যে প্রশ্নটা করেছেন, যেটা শামীম বললেন, দুই নেত্রীকে একত্র করেছিলেন কে জানেন? তিনি ছিলেন ফয়েজ আহমেদ, তিনি ছিলেন আমাদের প্রবীণ সাংবাদিক। আজকে আমাদের সেই অবস্থাটা নেই। আমি অকপটে স্বীকার করি যে আমাদের এমন কোনো সাংবাদিক নেই যে যিনি বলতে পারেন দাঁড়িয়ে যে আসেন আমরা সবাই, অথবা দুই নেত্রী, অন্য কোনো পেশার এমন কোনো ব্যক্তি আছেন যার আহ্বানে থাকলেও আছেন দুই একজন যারা কোনো কথা বলছেন না, তারা বলতে পারে না, নানা কারণে নানা অবস্থায় চলে গেছে। তো সেটা তো আমাদের অবশ্যই আছে। আর ইলেকট্রনিক মিডিয়ার বয়স কত, এটাও তো বুঝতে হবে।
আমরা যে ভুলভ্রান্তি একেবারে ETV থেকে যদি ধরি আমরা তো ভুলভ্রান্তি করব না, ভুল করব না, এটা যারা বলেন তারা কিন্তু অনেক বেশি বলছেন। ভুল করবোই আমি 1 দশক মাত্র, 1 দশকে আমি কি আশা করি, আমি তো বুঝি না যে এত বেশি আমাদের কাছে অনেক বেশি অনেক দায়িত্বশীল। আমি বলবো দায়িত্বশীল না থাকার কোনো কারণ নাই। আর যেটা নাজমুল বলছেন আসলে, অথবা শামীম বললেন, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যেটা বলছিলাম যে আসলে একটা অস্বস্তিকর অবস্থা আছে, সেই অস্বস্তিকর খবরটাই হচ্ছে মানুষ জানতে চায় যে কোথায় কি ঘটেছে, তাই তো? সমাধান কিন্তু আমি দিতে পারছি না, সমাধান দেবেন রাজনীতিবিদরা, আমরা পথ বাতলে দিতে পারি। এই যে বলছেন প্রতিদিন আলোচনা হয়, হাজার হাজার ডেইলি 60টা টক শো হয়, আপনারা নিশ্চয়ই জানেন। 60টা টক শোতে মানে মানে কি পরিমাণ হাজার মিনিট যাচ্ছে, আলোচনা হচ্ছে, সমাধান তো বেরিয়ে আসছে না, কেউ শুনছেন না। এটা শুনবেন রাজনীতিবিদরা এবং সেই মোতাবেক কাজ করবেন। জি, আপনি মাইক্রোফোনটা দেন। জি, আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন, একজন সোশ্যাল ওয়ার্কার। আমার যে প্রশ্নটা হচ্ছে, এই যে গণমাধ্যমগুলো আছে, এগুলো কোনো রাজনৈতিক দলের সদস্য বা রাজনৈতিক এমপি মন্ত্রী, এদের কিন্তু এই গণমাধ্যমগুলো, এবং কি যে শিল্পপতিদেরও যে গণমাধ্যমের সাথে যুক্ত, তারাও কোনো রাজনৈতিক মতদাসের সাথে সম্পৃক্ত আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এখানে সংবাদ প্রচারের নিরপেক্ষতাটা কতটুকু বিবেচনা করছেন? শামীম রেজা স্যারের কাছে আমার এই প্রশ্ন। জি, শামীম রেজা স্যার। জি, আমার মানে আগের প্রশ্নের সাথেই মিলিয়ে বলি যে আপনার মত প্রকাশের, গণমাধ্যমে যে মত প্রকাশের সুযোগটা, তার উপরে চাপ সৃষ্টি হচ্ছে কিনা এটার উত্তর দেওয়া খুব আপেক্ষিক, কারণ এটা বোঝা মুশকিল। হয়তো এই চ্যানেল বলবে আমার উপর হচ্ছে না, আরেকজনের উপর হচ্ছে কি হচ্ছে না, এটা আমরা আভ্যন্তরীণ খবর রাখতে পারবো না, এবং এটা নিয়ে অনেক ধরনের ভুল বোঝাবুঝির শিকার হয়। আমরা যেটা বুঝি যে, বা আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন এটা নির্ভর করে আপনার দক্ষতার উপরে, আপনার নিষ্ঠার উপরে এবং আপনার অবস্থানের উপরে। যত চাপই আপনার উপর সৃষ্টি করা হোক না কেন, মালিকানার কথা যেটা আপনি বললেন, এর আগে তো মন্ত্রীরা মালিক ছিলেন, এর আগে রাজনীতিবিদরা সংবাদপত্রের মালিক ছিলেন, এই যে শ্রদ্ধেয় মন্ত্রী ভাই আছেন তারা বলতে পারবেন। এখন যিনি বাণিজ্য করেন, এটা তো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটা তো মালিকানা থাকতেই পারে একজন বাণিজ্য করেন এমন ব্যক্তির হাতে। যারা এখানে সংবাদ পরিবেশন করছেন, যারা সম্পাদনা করছেন, যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, যারা এজেন্ডাটা তৈরি করছেন, তার দক্ষতা, তার নিষ্ঠা এবং তিনি কত কৌশলে জিনিসগুলো আনতে পারছেন, তার উপর কিন্তু অনেক সময় নির্ভর করে যত চাপই আপনার উপর থাকুক না কোনো। চাপ কিও আগেকার দিনে ছিল না, চাপ তখনও ছিল। আর শুধু গণমাধ্যম কেন ধরছেন, যে কোনো পেশাজীবীর উপর চাপ থাকতে পারে, সরকারি কর্মকর্তার উপর চাপ থাকতে পারে, একজন শিক্ষকের উপর চাপ থাকতে পারে। এই চাপ যে শুধুমাত্র রাজনৈতিক চাপ তা না, কিন্তু বাণিজ্যিক চাপ থাকতে পারে। তো সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে দেখতে হবে যে আপনার প্রফেশনালিজমটা কি, আপনি কোন দায়িত্বটা পালনের জন্য আপনি সচেষ্ট আছেন। যখন আপনার যোগ্যতার ঘাটতি থাকবে, যখন আপনার প্রফেশনালিজমের ঘাটতি তৈরি হবে, যখন আপনার নিষ্ঠার ঘাটতি তৈরি হবে, তখন চাপ না থাকলে আপনি কিন্তু ভালো কোনো কিছু দিতে পারবেন না। সুতরাং আমি জিনিসটা অন্তত এইভাবে দেখি। এই পর্যায়ে আমরা আরেকটা বিরতি নিব। আপনারা দেখছেন ইটোলটা 3 গ। ফিরে এসে আবারও একই আলোচনা করব। আমরা আলোচনা করছি রাজনৈতিক সংকটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। আমাদের সাথে আছেন সাংবাদিক মতিউর রহমান চৌধুরী এবং সাংবাদিকতা শিক্ষক জনাব SM শামীম রেজা। আমন্ত্রণ আরও একবার নিটোলটা 3 গ দেখছেন। আমরা কথা বলছি রাজনৈতিক সংকটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। এরপরে যে আমরা একটা প্রশ্ন নিয়ে ফেরত যাবো। যে আপনি, আমার প্রশ্নটি হচ্ছে মতিউর রহমান স্যারের কাছে। স্যার বলেছেন স্যার যে দায়িত্বে আছেন তিনি হচ্ছে সেই দায়িত্ব থেকে সঠিকভাবে কাজ করতে পারছেন না। আসলে কি সরকারের চাপে আপনি এই দায়িত্ব সঠিকভাবে কাজ করতে পারছেন না, নাকি হচ্ছে মালিক পক্ষের চাপে? মালিক পক্ষের চাপে না, যেহেতু আমি নিজেই মালিকানার মধ্যে আছি এটাতে, তবে এই সরকারের চাপও আমি বলবো না। কিসের জন্য দায়িত্ব পালন করতে পারছেন? আমার নিজের, আমি তাগিদ, আমি দেখি কি হচ্ছে, কি হবে, আমি কতটুকু যেতে পারবো। আমারও দায়বদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে একটু আগে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে যে সেলফ সেন্সরশিপ। আমি মনে করি আমার পত্রিকাটাকে আগে বাঁচাতে হবে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, ওটি হচ্ছে বাস্তবতা। যে পেছনে আপনি। আমি নবী মেহরাব শরীফ, স্টুডেন্ট। মতিউর রহমান স্যারের কাছে প্রশ্ন, যে দেশে যে চলমান রাজনৈতিক সহিংসতা চলতেছে, এটার কারণে আমরা সাধারণ মানুষ রাস্তায় নিরাপদ নাই, কিন্তু সরকার বলতেছে জনগণকে নিরাপত্তা দিচ্ছে, আর বিরোধী দল বলতেছে জনগণ আমাদের পাশে আছে। এই ক্ষেত্রে জনগণই পুড়ে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে লাইবিলিটিসটা কার? আর এইটার কারণে গণমাধ্যমে বিচ্ছেদ কেন, মানে একটু আলাদা আলাদা বিচ্ছেদ দেখা দেয় গণমাধ্যমে এটার কারণে? আমি ওনার প্রশ্নের সাথে একটু যুক্ত করে দিই। এই যে সংকটের কথা তিনি বলছিলেন, একদিকে হরতাল অবরোধ চলছে, আরেকদিকে হরতাল অবরোধের চলাকালীন
মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে পেট্রোল বোমা দিয়ে, বিভৎস সব সহিংসতা হচ্ছে। যারা এই কর্মসূচি ডেকেছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সরকার সাথে আলাপ আলোচনা করার নানান প্রস্তাব আহ্বান আসছে, সব কিছু মিলে যেই বাস্তবতা তৈরি হয়েছে সেই খবরগুলো গণমাধ্যম পরিবেশন করছে, কিন্তু গণমাধ্যমের সম্পাদকীয় নীতি জায়গাটিতে তারা কি কোনো ভূমিকা রাখতে পারছে কিনা এই সংকট উত্তরণে? সংকট উত্তরণে সম্পাদকীয় নীতিমালায় পরিবর্তন এসেছে অনেক, যেমন যেটাতে যেভাবে আসা উচিত ছিল আমি মনে করি আমার দিক থেকে সেটা আসছে না। সেখানেও রাজনীতি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে যে আমি কি চাই। আমাকে আগে বলতে হবে যে আমি পেট্রোল বোমাকে ন বলবো, নো টু পেট্রোল বোমা, এটা আগে স্বীকার করতে হবে। তো অনেকে এটাও বলতে চাচ্ছেন না। গোলমালটা এই জায়গায়। এক, সংকট তৈরি হলো কেন? রাজনীতি। তা আসল কারণটাও তো রাজনীতি দেখতে হবে, দুইটাই জিনিস। কিন্তু রাজনীতির দিকে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা একটা নিয়ে আছি। হ্যাঁ, বাংলাদেশের একটি মানুষ অন্তত বলবে না যে আসলে পেট্রোল বোমাকে সে সমর্থন করে, আর যে বলবে সে উন্মাদ, পাগল। আমার ধারণা, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি এটা, বলতে চাই এটা। কিন্তু এই রাজনীতি আমাদেরকে অন্ধ করে রেখেছে। আমি ক্ষমতায় থাকবো আর ক্ষমতায় যাব, আর সাধারণ মানুষ আমরা অসহায়, বিপদে আছি আমরা। এর থেকে বড় বিপদ বোধহয় আর কেউ নেই। 16 কোটি মানুষ আমরা রাজনীতিবিদদের হাতে বন্দী। এটা আমি জানি না আপনারা কীভাবে নেবেন। আমি রাজনীতিবিদদের বলো, আমি কাউকে কিন্তু মানে পক্ষে বা বিপক্ষে বলবো না। আমি আর এই বিশেষ করে পত্রিকায় বললাম তো, সম্পাদকীয় নীতির সম্পাদ রিপোর্ট লেখার সময় আমি দেখি যে কার পারপাসটা সার্ভ হবে। আমি নিজে দেখি, আমার নিজের কারণটা হচ্ছে আমাকেও দেখতে হয়, কারণ আমিও জানি যে আমার যেতে হবে কোথায়। তার কারণটা হচ্ছে ওই অর্থে যেটা মানিক মিয়া সাংবাদিকতা করে গেছেন, তিনি কিন্তু রাজনীতি ছিল অনেক বেশি। ওই আমলে একটি কাগজ আরেকটি কাগজের বিরুদ্ধে কোনো উপসম্পাদকীয় লিখতো ঢাকেশ্বরী রোডের পত্রিকাটি কি বলতে চায়, দৈনিকটি কি বলতে চায়, সেটা ছিল দৈনিক আজাদ। তবে নাম বলতো না। আর আজকে আমরা, দুর্ভাগ্য হচ্ছে সাংবাদিক ইউনিয়নের নেতারা দুই নেত্রীর উপদেষ্টা হয়ে বসে আছেন। তো এই যেখানে আপনি কাকে দায়ী করবেন? দায়ী তো আমি নিজে। আপনারা ঠিকই দায়ী করেছেন আমাকে। এই নেতৃত্বকে আমরা মেনে চলছি কেন? সেটাও তো সেই এটাও মানে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা সেই প্রশ্নের জবাবটা আসলে আমি জানি না নাজবুল আপনাকে আমি দিতে পারবো কিনা, এটার জন্য আমরাও দায়ী। জি, আরেকটা প্রশ্ন নিয়ে আমরা। জি, আপনি। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে সাগররুনি হত্যার। একটু জোরে। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে সাগররুনি হত্যার। আমরা বিচার পাচ্ছি না। এটারও একটা প্রধান কারণ কিন্তু সাংবাদিকদের নেতাদের মধ্যে বিভক্তি। আমরা যদি এই বিভক্তিটা কিভাবে উতরে যেতে পারি, যদি শামীম স্যার বলেন। জি, শামীম বলেন। দেখেন, তার আগে যে আমরা মূল প্রসঙ্গে যেটা ছিলাম, আমাদের মনে রাখতে হবে যে দেশে যখন একটা রাজনৈতিক সংকট তৈরি হয় তখন গণমাধ্যম তো তার বাইরে যেতে পারবে না। গণমাধ্যম তো একটা প্রতিষ্ঠান। গণমাধ্যম গণমানুষের হয়ে, গণতন্ত্রের হয়ে কি ভূমিকা রাখতে পারে? এবং না, কিন্তু তার আগে এটা বুঝতে হবে যে তাকেও কিন্তু চলতে হবে আগে প্রথম অবস্থায়। তার একটা বাণিজ্য আছে, তার অসংখ্য স্টাফ আছে, তাদের চালাতে হবে, তাকে ডে টু ডে তাকে একটা অফিস ম্যানেজমেন্টের মধ্যে চলতে হবে। অতএব রাজনীতি যেমন আপনাকে আমাকে প্রভাবিত করছে, সেরকম গণমাধ্যম কিন্তু প্রভাবিত করছে। আগে এটা আমাদেরকে মানতে হবে। একটা ক্রাইসিস পিরিয়ডে অনেক ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে সে যায়। সেইটা বিবেচনায় রেখে যদি আমরা চিন্তা করি যে গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা যে এরকম পরিস্থিতি আসলেও গণমাধ্যম একেবারে ঝুঁকে পড়বে কিনা বা গণমাধ্যম দুর্বল হয়ে পড়বে কিনা, আপনি যে কথাটা বলছেন সেখানেই আসি যে দেখেন, এরকম পরিস্থিতি তো আমরা আশা করি যে গণমাধ্যম তার অবস্থানে অবিচল থাকবে। আমার একটা প্রশ্ন, যে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম বাংলাদেশে কি বলেছে যে পেট্রোল বোমা যেটা মারা হচ্ছে একটা দলের কর্মসূচির কারণে সেটা ভালো কাজ? তাই যদি না হয় তো তাহলে গণমাধ্যমের উপর আস্থা রাখতে পারছি না কেন আমরা? কোনো সংবাদপত্র, কোনো টেলিভিশন, কোনো রেডিও একবারও বলেছে কিনা যে এই জোটের বা এই দলের এটার কারণে যেটা হচ্ছে এটা ছাড়া আর কোনো বিকল্প নাই? কেউ কিন্তু বলেনি। তার মানে আমরা গণমাধ্যমের উপর আমাদেরকে আগে আস্থা রাখতে হবে। কিন্তু গণমাধ্যমের উপর যখন আস্থা রাখছে তখনই আবার প্রশ্ন আসছে, গণমাধ্যম যারা চালাচ্ছেন, নীতি নির্ধারণ যারা করছেন, তারা আবার কতখানি আমাদের আস্থার পরিচয় দিচ্ছেন? এই জায়গাটাতেই তো সংকটটা। সেলফ সেন্সরশিপ এমন একটা জিনিস যেটা আপনাকে কেউ বলে দেয় না। এখন এটা উনি একজন সম্পাদক হিসাবে কিন্তু খোলাখুলি বলছেন যে আমাকে চালাতে হবে এবং আমাকে চলতে হবে। অতএব আমাকে কিছু বলবার আগে আমি আগ বাড়িয়ে যদি করতে যাই যেখানে কোনো প্রয়োজন নাই, তাহলে বুঝতে হবে যে আমার অন্যরকম কোনো স্বার্থ আছে, আমার অন্যরকম কোনো বায়াস আছে। সেটা তিনি
এককভাবে আগ বাড়িয়ে যাওয়ার ঝুঁকিটা হয়তো আছে, যদি সম্মিলিতভাবে আগ বাড়িয়ে যাওয়া হতো। এই জায়গাটাতেই আমার মনে হয় যে সবে আমরা স্পষ্ট যে বিভক্তি যখন এমনভাবে চলে আসে তখন সম্মিলিত যে অভিঘাতটা তৈরি করা সেটা পারছি না। আপনি যে উদাহরণটা দিচ্ছিলেন সাগরুনির, সেটা হয়তো এই মুহূর্তে আমরা আলোচনা করছি না, কিন্তু দেখেন এখানে এই প্রসঙ্গে বলা যায় যে সেখানে আমরা এক থাকতে পারিনি। বিচার কাজ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে, শুধু সাগরুনি কেন, যে কোনো মানুষই হত্যাকাণ্ডে নৃশংসতার শিকার হলে তার বিচার হবে। কিন্তু সাগরুনিটাকে আমরা উদাহরণ হিসেবে বলছি যে এত বড় সম্প্রদায় যারা মানুষের তথ্য দেয়, যারা মানুষের প্রতি অন্যায় অবিচারের তথ্য দেয়, তাদের দুজন কর্মী নৃশংসতার শিকার হলেন আর তারা বিচার পেলেন না। শুধু এখানে না, আপনি যখন বিভাজিত হয়ে যাবেন, আপনি যখন রাজনৈতিকভাবে বিভাগ, যেটা বাংলাদেশে ঘটেছে, আপনি কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়বেন, আপনার নিরাপত্তাহীনতা তৈরি হবে, আপনি বিভিন্নভাবে হুমকির মধ্যে পড়বেন। এখন আজকের সংকটের প্রসঙ্গে যদি আবার আসি, এই সংকট উত্তরণে গণমাধ্যমের একটা ভূমিকা আমরা আশা করেছিলাম। আবার আমার প্রথম আলোচনার প্রসঙ্গে চলে যায়, তার মানে তো সে পথ বাতলে দেবে না, তাকে তো কেউ বলছে না যে বিএনপি বা আওয়ামী লীগ বা যারা ক্ষমতাসীন আছেন তাদের জন্য ফর্মুলা ছাপতে হবে কালকে, সেটা কেউ বলছে না। কিন্তু আমাদের ইচ্ছাটা ছিল যে সেখানে বিভিন্ন মতগুলো আসুক, বিভিন্ন কথাগুলো আসুক, বিভিন্ন প্রসঙ্গগুলো আসুক। আমরা বলছি না যে আসছে না, কিন্তু যদি কোনোদিন না আসার প্রসঙ্গ তৈরি হয় বা অবস্থান তৈরি হয়, সেটা আমাদের জন্য মোটেই সুখকর হবে না। কারণ মনে রাখতে হবে যে এই জায়গায় আমি যেমন আস্থা রাখছি, তেমন তাকেও আস্থার পরিচয় দিতে হবে। আমার মনে যে এই পারস্পরিক ব্যাপারটা, আর একটা ওই যেহেতু ফাল্গুন মাস তো হয়ে যাবে যখন অনুষ্ঠান প্রচার হবে, ওই বিখ্যাত লাইন আছে যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। এখন এটাকে যদি উল্টা করে বলি, আপনি তথ্য দেন বা না দেন, দিতে পারেন আর না পারেন, তার জন্য মানুষ কিন্তু বাস্তব পরিস্থিতি অবলোকন থেকে বিরত থাকবে না। বাইরে যা ঘটছে সেটা মানুষের কানে আসবে, চোখে পড়বে, সে পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, বিকল্প মাধ্যমের কোনো অভাব কিন্তু হবে না। অতএব আপনি দিতে পারলেন কি পারলেন না সেটার কারণে আপনি পিছিয়ে যাবেন, আপনি প্রশ্নবিদ্ধ হবেন, তাই না? কিন্তু মানুষের চাহিদা কিন্তু এখানে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি, কোনো ঘটনার কোনো কিছু গণমাধ্যমে আসছে না এটা আমি বলবো না, এটা একদম আমি আবারও বলছি যে যা কিছু ঘটছে যখন যেখানে সবকিছুই গণমাধ্যমে আসছে আমরা তুলে ধরছি। এখন এই তুলে ধরার পেছনে আমার যে সম্পাদকীয় নীতি, আমার যে পছন্দ, আমার যে ইচ্ছা এবং অন্যান্য রাজনৈতিক বাস্তবতা, সেটার হয়তো একটা প্রভাব। মানে আমি খুব সংক্ষেপে বলবো যে কি প্রক্রিয়ায় আমি সেটা তুলে ধরছি এবং কি এজেন্ডা সেট করছি। আসলে এজেন্ডা সেটিং ফাংশনটাই এখানে বড়, যে আমি যে এজেন্ডাটা সেট করতে পারতাম সেই এজেন্ডা আমি সেট করছি না। এবং মনে রাখতে হবে এই তাত্ত্বিক আলোচনা আমি যেতে চাইনি, যে ক্রাইসিস কমিউনিকেশন যেটাকে আমরা বলি, এটা একটা ক্রাইসিস কমিউনিকেশন, সেখানে গণমাধ্যমের বড় দায়িত্ব হলো এজেন্ডা সেট করা। সেই এজেন্ডা সেটে যদি আমরা ব্যর্থ হয়েছি বলে আপনারা মনে করেন, আমরা মনে করি, তাহলে কোনো একটা ভুল বা কোনো একটা কিছু ঘটছে যেটা আমরা জানি না। জি, প্রশ্ন, জি আপনাকে দেন। আমি শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন, একজন সমাজকর্মী। তা আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা প্রতিদিন প্রায় 60টার মতো টকশো হয় বা হচ্ছে, তা গণমাধ্যমের কাছে মানে এরকম কোনো চিন্তা আছে কিনা যে এই টকশোগুলোকে না করে সব সম্মিলিতভাবে আমাদের প্রধানমন্ত্রী হোক বা বিরোধী দলীয় নেত্রী হোক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা এই টকশোগুলো না করে? কারণ টকশো করে কোনো সমাধান আসতেছে না, আজকে 1 মাস 10 দিন বা এরকম হয়ে যাচ্ছে যে অবরোধ হরতাল চলছেই। তো এই সংকট সমাধানে মানে এই টকশোগুলোকে বাদ দিয়ে গণমাধ্যম কর্মীরা বা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী বা বিরোধী নেত্রীর সাথে যোগাযোগ করার মতো একটা ব্যবস্থা করতে পারে কিনা? কিন্তু আমরা স্বাধীনভাবে সাধারণ নাগরিক হিসেবে কিন্তু পারি না। জি না, টকশোগুলোর উদ্দেশ্য থাকে মানুষকে সচেতন করা, মানুষকে বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরা, তার মাধ্যমে তাকে একটা মত গঠনে সহায়তা করা, আর সেটা বন্ধ করে দেওয়া কোনো সমাধান না। আর গণমাধ্যম কর্মীরা তো একসাথে থাকতেই পারছে না, যেটা দুজনে তখন বলছিলেন, তো ফলে সম্মিলিতভাবে ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। মধুই, আপনার কাছে আমি আসতে চাই, আমরা গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে রাজনৈতিক বিভক্তির কথা বলেছি, আমাদের গণমাধ্যমের মালিকানার কথা বলেছি, কর্মীদের কথা বলেছি, এমনকি যারা ইউনিয়নের নেতৃত্বে আছেন তাদের কথাও বলেছি। এই বিভক্তির জন্য আমরা অবশ্যই নিজেরা দায়ী, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে এই বিভক্তিটা কিন্তু রাজনৈতিক দলগুলোই সৃষ্টি করেছে এবং লালন করছে, এবং তাতে করে তারা রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে। তারা লাভবান হয়েছে। আমি একজন সংবাদ কর্মী হিসাবে আমি কেন বুঝতে পারিনি যে আমার কাজটা কি, দায়বদ্ধতা কার কাছে? বুঝতে পারিনি নাকি আমি আমার স্বার্থটা দেখেছি, লাভ লোকসান দেখেছি? আপনি যে প্রশ্ন, যেটা এটা হইতে পারে যে হ্যাঁ স্বার্থ দেখেছি, এই স্বার্থ আমি দেখছি, এখনো ক্রমাগতভাবে স্বার্থ দেখছি, লাভবান হচ্ছে। আমি মনে করি যে রাজনীতি করলে আমার সুবিধা হবে, এটা সেটা ঠিক আছে, কিন্তু তারপরও দিনের শেষে আপনি একজন সাংবাদিক হয়েছেন, আপনি তো ইচ্ছা করলে ঢাকা শহরে একজন সাংবাদিক যে বেতন পানের দোকান দিয়ে এর থেকে বেশি পয়সা রোজগার করা যায়, তাহলে আপনি সাংবাদিক হলেন কেন? কারণ আমরা দেখেছি এই সাংবাদিকতার পরিচয় নিয়ে অনেকে অনেক বড় বড় অর্জন করেছেন, সেই কারণে হয়তো না সেটা করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার তো একটা উদ্দেশ্য, সাংবাদিকতার বা শিক্ষক আছেন, সাংবাদিকতার ডেফিনেশনটা কি?
আপনি কেন আসলেন এই পেশায়? এই পেশার প্রতি তো সেই অঙ্গীকার নিয়ে কি এখন কেউ আসছে বা যারা আছে সেই অঙ্গীকার আসে নাই, কিন্তু আমি যখন দেখছেন যে আমি এই পথেই আছি, এই পথে গেলেই আমার জন্য মানে সুবিধা বেশি, আমি সেই পথটাই বেছে নিয়েছি। আমি তো বললাম আমি সম্পাদক হিসাবে আমি একটা রিপোর্টারের রিপোর্ট আমি বিশ্বাস করেন খুব কম সময়, এখন একটা রিপোর্টার রিপোর্ট নিজে লিখতেই চায় না। আগে রিপোর্ট লেখার কারণে চাকরি হারিয়েছি, আর এখন রিপোর্ট লিখতেই চায় না। এই বিপদটা কোথায় আপনি চিন্তা করতে পারবেন না। সিন্ডিকেট হয়েছে। আশরাফ, আপনি নিজে রিপোর্টার ছিলেন, জাজের রিপোর্টার ছিলেন, আপনি নিজে চিন্তা করে দেখেন যে একটা আগে কোনোদিন আমরা আমার পাশের সিটে যে বসে আছে তাকে আমি শেয়ার করি না রিপোর্টে, কিন্তু এখন একটা রিপোর্ট লেখে একজন 10 জায়গায় এক জায়গায় যাচ্ছে রিপোর্টটা। আমি জানি না ইদানিং আপনার টেলিভিশনেও ভিডিও ফুটেজ নাকি আজকাল শেয়ার্ড হয়। এটা হওয়ার কোনো দরকার ছিল না, কারণ নেই। কারণ একই জায়গার থেকে রিপোর্টাররা আজকাল অনেকে বলেন যে সকালবেলা তারা সিদ্ধান্ত নেয় আছে কাকে ধরবো। তো একজন ধরে যে দেখা গেলো টেলিভিশনে যদি দেখেন আপনি সব টেলিভিশনে একই নিউজ যাচ্ছে। ফলে এই বিপদটাও যেটা আপনি বলছেন যে এই দায়বদ্ধতা যে নাই, জনগণ জবাবদিহিতা, আজকে যে অবস্থায় আছে মানুষ কেন এই প্রশ্নটা আমরা কেন আলোচনা করছি? কারণ একটা প্রশ্ন নিশ্চয়ই দাঁড়িয়েছে, আমি স্বীকার করি বা না করি, একটা প্রশ্ন তো আছেই মনের মধ্যে যে গণমাধ্যম ইচ্ছা করলে আরও একটু ফেয়ার থাকতে পারতো, ভালো থাকতে পারতো। যেহেতু আমরা বেশ কিছুকাল অনেক স্বাধীনতা ভোগ করেছি, আমরা করতে চাই এখনও। আমি মনে করি যে এটা শুভবুদ্ধি উদয় হবে, যারাই করেন না কেন তারা সবাই মেনে নেবেন যে গণমাধ্যম না থাকলে বিপদটা তাদেরই হবে। আজকে রাজনীতি যে অবস্থায় আছে দেশের ক্ষতি হবে, দেশের ক্ষতি করে তো কোনো লাভ হবে না। আর ক্ষমতা তো মানে আজ আছে কাল নেই, চিরস্থায়ী না। আর শামীম রেজা, আপনাকে দিয়ে শেষ করব। এই জায়গাটিতেই যে গণমাধ্যমের অনেক বিকাশ ঘটেছে, অসংখ্য পত্রিকা এখন টেলিভিশন রেডিও চ্যানেলে ছড়াছড়ি, অনলাইনে তো কোনো হিসাবই নেই। ফলে বিস্তৃতিটা যেভাবে হয়েছে, মতি ভাই একজন রিপোর্টের উদাহরণ দিয়ে বলছিলেন, মানটা সেই জায়গায় যায়নি, অঙ্গীকার তো দূরের কথা, এবং অন্য অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনের ঘাটতিগুলো শিক্ষক হিসেবে নিশ্চয়ই আপনার চোখে পড়ে। ছোট্ট করে যদি এটা বহুমাত্রিক বিষয়টা, একটা হলো যে গতিতে ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত বৃদ্ধি পেল, সেই গতিতে আমাদের কিন্তু সাপ্লাই ছিল না, সরবরাহ ছিল না, জনবলের দক্ষ জন। যেমন প্রথম দিকে আমাদের সংবাদপত্রগুলো আপনি যদি কয়েক দশকে দেখেন, ছাত্রছাত্রী শিখিয়ে বাজারে সরবরাহ, আপনি 90-এর আগে দেখবেন, কিন্তু ওই সরবরাহ কিন্তু যথেষ্ট না। দেখেন 90-এর আগে দেখবেন সংবাদপত্র যে গতিতে বেড়েছে তার থেকে এত জ্যামিতিক হারে পরবর্তীতে বেড়েছে। যদি সংবাদপত্রের কথা বলি, যে আপনি তো রাতারাতি এইভাবে সাংবাদিক তৈরি করতে পারবেন না। টেলিভিশনের ক্ষেত্রেও তাই ঘটেছে, রেডিওর ক্ষেত্রেও তাই ঘটেছে, যেখানে ওইটা একটা সংকট ছিল। দ্বিতীয় হলো যে আমাদের সম্প্রচার মাধ্যম যখন বিকশিত হয়েছে, তার অনেকেই সম্প্রচার মাধ্যমের সাংবাদিক হিসাবে আসেননি, তারা ছিলেন মুদ্রণ মাধ্যমের সাংবাদিক, সেটা একটা ঘাটতি তৈরি করেছে। আর একটা হলো এটা যতটুকু না সেবামূলক একটা বিষয়, অবশ্যই আমি বলছি না আপনি না খেয়ে সেবা দেবেন, এটা দাতব্য বিষয় না, তার চেয়ে এটা চাকরি হিসাবে আমরা একটা বড় ধরনের আমরা ইনসেন্টিভ এখানে দেখা শুরু করেছি প্রথম থেকে, যেটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা লক্ষ্য করি। ফলে এর সঙ্গে প্রতিশ্রুতির ব্যাপারটা যোগ করা, কমিটমেন্টের ব্যাপারটা যোগ করা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি যেটা বললেন, অন্তত 15-16টা বিশ্ববিদ্যালয় এখন পড়ানো হয়, তারা অনেক ছাত্রছাত্রী যোগান দিচ্ছেন, বাইরে থেকে অনেকে অন্য বিষয় থেকে আসছেন। এই সব কিছুর পরে আপনি যেটা বললেন যে একটা দক্ষ, মানসম্পন্ন, বিবেক সম্পন্ন এবং প্রতিশ্রুতি আছে এরকম সাংবাদিক তৈরি করা কিন্তু অপরাপর পেশাগুলোর মতো না। আপনাকে মনে রাখতে হবে সমাজে অনেক পেশা আছে, কিন্তু শিক্ষকতা, চিকিৎসা পেশা, সাংবাদিকতা পেশা কিংবা আইন পেশা, এদের কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি। তারা অবশ্যই উপার্জন করবেন, তারা ভালোভাবে থাকবেন, সচ্ছল জীবনযাপন করবেন, কিন্তু এমন কিছু অতিরিক্ত তাদের কাছ থেকে আমরা আশা করি যেটা আমরা অন্য পেশাগুলোর উপর এই দায়িত্ব পালন করি না। অতএব সেটাই আমার কাছে মনে হচ্ছে আজকের দিনের এই রাজনৈতিক সংকটের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় ঘাট। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শামীম রেজা, অসংখ্য ধন্যবাদ জনাব মতিউর রহমান চৌধুরী। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে আপনারা আমাদের সাথে ছিলেন। আর টেলিভিশনের সামনে বসে যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন তাদের তো অবশ্যই ধন্যবাদ। আপনারা জানেন 3গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কি ভূমিকা রাখছে এবং গণতন্ত্র গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে। 3গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 7:30টায়। জয় হোক গণমানুষের।